আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ওয়ান শট রেচনের উপরে জুলজির অধ্যায় 6। এই অধ্যায়টা বেশ বড় না, ছোট অধ্যায়। সো এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ আজকের ক্লাসটার পরে। এই ক্লাসে আমি তোমাকে মোটামুটি মাস্টার বায়োলজির ওয়ান শট, যেহেতু এটা তোমরা জানো আমার নাম আবরার হামিম, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBS কমপ্লিট করেছি। তোমরা এই ইউটিউব চ্যানেলে আছো এবং এই মাস্টার বায়োলজি হচ্ছে ভাইয়ের একক কোর্স ছিল। তো এই মাস্টার ওয়ানশটগুলোতে আমি এমনভাবে কাভার করছি যেন ইনশাল্লাহ তুমি সুন্দর করে বইয়ের A to Z শেষ করতে পারো। এবং ওই প্রশ্নগুলোই আমি এখানে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসে এবং যেগুলো থেকে তুমি অ্যান্সার করলে ভালো মার্কস পেতে পারবে। তুমি কীভাবে লিখবে পরীক্ষার খাতায়, কোন জায়গাগুলোতে ফোকাস করবে, তুমি কীভাবে ছবি আঁকবে, সব কিছু ইনশাল্লাহ আমি ক্লাসে দেখাই দিব। আর যারা MCQতে ভালো করতে চাও অবশ্যই MCQ ওয়ান শটও আমার আছে রেচন অধ্যায়ের উপরে, এই ক্লাসটি করে ফেলবে। ঠিক আছে, চলো ভাইয়া আমরা ইনশাল্লাহ শুরু করি আজকের এই রেচন ওয়ান শট। চলো, প্রথম কথা হচ্ছে আমরা দেখবো যে পরীক্ষা কী কী আসে, এখান থেকে বেশি আসে। মনে রাখবা এখান থেকে 5 স্টার ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আসে এখান থেকে নেফ্রনের গঠন, মানে সহজ কথায় নেফ্রনের চিহ্নিত চিত্র। নেফ্রনের গঠন মানে গঠন বলা মানেই হচ্ছে চিহ্নিত চিত্র, অর্থাৎ নেফ্রনটার প্রত্যেকটা পার্ট তোমাকে দেখাইতে হবে। এটা সবচেয়ে বেশি আসছে এই যাবৎকালে। নেক্সট আমরা যদি এই অধ্যায়ের ইম্পর্টেন্টগুলো যেগুলো সাজাই, খুবই ইম্পর্টেন্ট বৃক্কের গঠন। দেখো ভাইয়া, বৃক্কের গঠন দিয়ে অধ্যায়টা শুরু হয়। আমরা জানি রেচন মানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো শরীর থেকে অপসারণ করা। নাইট্রোজেন ঘটিত বর্জ্য কী আছে, যেমন ধরো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ওকে, এরকম নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের করা হলো রেচন। আর রেচনের প্রধান অঙ্গই হলো বৃক্ক বা কিডনি। আমাদের 2টা কিডনি আছে। তাহলে বৃক্কের গঠন, আমরা একই সাথে বৃক্কের গঠন এবং ভূমিকা পড়ব। বৃক্কের ভূমিকা খুবই সহজ, কিন্তু পরীক্ষায় যখন আসে অনেকে আমরা একটু গুছানো না থাকার কারণে লিখতে পারি না। বৃক্কের গঠন এবং ভূমিকা। চলে আসি আমরা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটাও 2 স্টার ইম্পর্টেন্ট। চলে আসি ভেরি মাচ ইম্পর্টেন্ট অসমো রেগুলেশন। এখন দেখো অসমো রেগুলেশন এটা মাঝে মধ্যে খতে আসে, অনুধাবনে আসে। তবে ইনশাল্লাহ এই অসমো রেগুলেশনের মধ্যেই আমরা একই সাথে হরমোনের ভূমিকাগুলো পড়ে ফেলবো, কারণ এই হরমোনের ভূমিকা মাস্ট মাস্ট মাস্ট। কারণ এই হরমোনের ভূমিকাগুলো পড়লে অসমো রেগুলেশনটা তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এবার সেটা গতে আসুক, ঘতে আসুক, ক্ষতে আসুক। হরমোন যেগুলো আছে এখানে 2টা হরমোন আমরা পড়বো, একটা ADH, একটা অ্যালডোস্টেরন। এই 2টা কীভাবে কাজ করে আমরা পড়বো। নেক্সট চলে আসি ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে ফোকাস করব মূত্র তৈরির কৌশল। বৃক্কের কীভাবে কাজ করে, তো আলটিমেটলি এটাই হচ্ছে মূত্র তৈরির কৌশল এবং এটা আমরা খুব ভালো করে ফোকাস করব, কারণ এটা পরীক্ষায় আসে। এটার মধ্যে 3টা ধাপ আছে, তার মধ্যে গ্লোমেরুলাস যেটা, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মানে সবগুলোই গুরুত্বপূর্ণ, বাট আলট্রা ফিল্ট্রেশন ঘটে গ্লোমেরুলাসে। সো পরীক্ষায় দেখা গেছে গ্লোমেরুলাসটা একটু আলাদা করেও আসে। তো আমরা যখন উপরেরটা পড়বো আমাদের একসাথে পড়া হয়ে যাবে। ওকে, আমাদের একসাথে দেখবা যে উপরেরটা যখন পড়বো মূত্র তৈরির কৌশল, তখন দেখবা আমাদের নিচের এটা পড়া হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা মানে খুব বেশি ঝামেলা নেই আর কি, আমাদের ইনশাল্লাহ একসাথে পড়া হয়ে যাবে। চলে আসি এরপরে নেক্সট আমরা হচ্ছে বৃক্ক বিকল। আমরা তাৎক্ষণিক বৃক্ক বিকলটাতে ফোকাস করব। বৃক্ক বিকলটা পরীক্ষায় যদি দেয়, তাৎক্ষণিকটাই সাধারণত পরীক্ষায় আমি দেখেছি বিগত বছরগুলোতে একটু বেশি আসছে। এবং এটা থেকে বাঁচার জন্য যে ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিস সম্পর্কে আমি তোমাকে ছোট্ট করে একটা ধারণা দিয়ে দেবো। কারণ ডায়ালিসিস 2 প্রকার আছে, একটা MCQতে আসে আর একটা CQতে বেশি আসে। তো হিমোডায়ালিসিসটা পরীক্ষায় আসে। এই ছোট্ট করে কীভাবে তোমাকে আমি গুছাই দিচ্ছি, তুমি ইনশাল্লাহ ক্লাসটা করলে বুঝতে পারবে। সো মোটামুটি এই অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো আছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি 5 স্টার অলরেডি দিয়ে দিছি। এই যে নেফ্রনের গঠন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার। এরপর হচ্ছে হরমোনের ভূমিকা, 5 স্টার, কারণ হরমোনের ভূমিকা পড়লে তোমার অসমো রেগুলেশনটা পড়া হয়ে যাবে। মূত্র তৈরির কৌশল হচ্ছে 2 স্টার, কারণ এটা কিছু কিছু বোর্ডে আসছে। মূত্র তৈরির কৌশল পড়লে গ্লোমেরুলাসও পড়া হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি পড়া। বৃক্কের গঠন হচ্ছে 1 স্টার। ওকে, সো আমরা ইনশাল্লাহ শুরু করতেছি, সবাই আশা করি রেডি আসো। ওকে, প্রথমে আমরা শুরু করব একদম বইয়ের সিরিয়াল অনুযায়ী বৃক্কের গঠন দিয়ে শুরু করব। তাই খেয়াল করো, প্রথম কথা হচ্ছে আমাদের মানুষের বেলায় বৃক্ক কয়টা আছে? 2টা আছে। বৃক্ক বা কিডনি, আমাদের কিডনি 2টা আছে এবং এদের প্রধান কাজ কি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো অপসারণ করা, বডি থেকে এগুলো বের করে দেওয়া। মূত্রের মাধ্যমে এই কাজটা হয়, তাই না? তার মানে আলটিমেটলি আমাদের বৃক্কের মূল কাজ হচ্ছে মূত্র তৈরি করে বডি থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলোকে অপসারণ করা, মূত্রের মাধ্যমে বের করে দেওয়া। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু কপি করে নেই, কারণ আমরা এই স্লাইডটাই মেনলি ধরে সবগুলোতে পড়াবো, যেন আমরা একটা টপিক শেষ করলে তুমি বুঝতে পারো কি পড়াইছি, এটা পড়তে ভালো লাগে আর কি। ওকে ওকে,
সো যারা যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইনশাল্লাহ উই আর টার্গেটিং ফর 200K। আলহামদুলিল্লাহ উই হ্যাভ রিচড 100K সাবস্ক্রাইবার। ইনশাল্লাহ উইল রিচ 200K ওয়ান ডে ইনশাল্লাহ। ওকে, সো চলো আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে বৃক্কের গঠন। আমি একদম সিম্পল ওয়েতে ছবিগুলো আঁকবো এবং বুঝাবো, তোমরা ভালো করে খেয়াল করো। ভাই দেখো, বৃক্ক আছে দুইটা, একটা ডান বৃক্ক একটা বাম বৃক্ক। সো উই অল নো যে আমাদের বৃক্ক আছে দুইটা, ডান এবং বাম। এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, একটা সহজ জিনিস মাথায় রাখবা, যে আমরা বউ দিয়ে মনে রাখবো। বউ মানে বাম বৃক্ক মনে রাখবা, বাম বৃক্কটা উপরে সামান্য উপরে অবস্থান করে, বাম বৃক্কটা সামান্য উপরে অবস্থান করে। এবং একই সাথে বৃক্কের বাইরে বতে বাইরে বা বাইরের অংশটা বাইরে থাকে, বাইরের অংশটা হচ্ছে উত্তল, বাইরের অংশটা কেমন? উত্তল। তাহলে বৃক্কের বাইরের অংশটা হচ্ছে উত্তল, ভিতরে কি? অবতল, উল্টা। তাহলে আমরা একটা টেকনিক মনে রাখতেছি, এটা হচ্ছে বউ মানে বাম বৃক্ক উপরে। তাহলে ভাই বাম বৃক্ক উপরে থাকে, ডান বৃক্ক নিচে থাকে কেন? কারণ ডান দিকে আমাদের যকৃৎ আছে। সো যকৃতের, তোমরা জানো যকৃৎ কিন্তু একটা বেশ ভালো জায়গা দখল করে। এই যকৃতের কারণে ডান বৃক্কটা একটু নিচের দিকে আছে। ওকে, সো ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার চলে আসি আমরা ডিরেক্টলি এই যে বৃক্ক কথা বললাম, এই ডান বাম বৃক্ক, এই দুইটা বৃক্কের মাধ্যমে মনে রাখবা 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়, এবং এই জন্য এটা কিন্তু প্রধান রেচন অঙ্গ। আরও অনেক বর্জ্য পদার্থ বের হওয়ার জায়গা আছে, তোমরা জানো ঘামের মাধ্যমেও কিন্তু অনেক বর্জ্য পদার্থ বের হইতে পারে, রাইট? ঘামের মাধ্যমে বা মলত্যাগের মাধ্যমে বের হইতে পারে, বাট বৃক্কের মাধ্যমে 80% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। তাহলে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই এমসিকিউটা পরীক্ষায় আসে যে কত পার্সেন্ট রেচন বর্জ্য বৃক্কের মাধ্যমে বের হয়? উত্তর হচ্ছে 80%। এই পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু পরে পড়বো, যদি এমসিকিউ ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি। তো খেয়াল করে দেখো, ডান বাম বৃক্ক এর মাধ্যমে 80% রেচন বর্জ্য বের হয়। একটা হালকা একটা আইডিয়া নিলাম। আমরা জানি আমাদের এটা হচ্ছে একটা বৃক্ক থাকে, এই পাশে একটা বৃক্ক, বৃক্কের সাথে থাকে ইউরেটার, এই যে এরকমভাবে থাকে। এই পাশে আরেকটা বৃক্ক থাকে, ধরো এই যে ডান বাম বৃক্ক, এই যে এরকম দুইটা বৃক্ক, ইউরেটার নিচের দিকে নেমে তারা একটা ব্লাডার, এই যে তারা একটা থলির সাথে যুক্ত থাকে, আমরা এটাকে বলি ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি। এরপরে সুন্দর করে একটা মূত্রনালী থাকে, এই বরাবর মূত্রনালী। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মানুষের রেচনতন্ত্র। দেখো এই ছবিটা আমি যদি মার্কিং করি, এটা হচ্ছে ধরো বৃক্ক, এই হচ্ছে বৃক্ক, এই হচ্ছে বৃক্কের প্রত্যেকটা বৃক্ক থেকে বের হচ্ছে ইউরেটার। এরপর হচ্ছে এটা হচ্ছে মূত্রথলি, আর লাস্ট হচ্ছে মূত্রনালী। তো মনে রাখবা, যখন মার্কিং করবে অলওয়েজ ডান পাশে, অলওয়েজ এক পাশে হবে। আমি এখন তোমাকে বোঝানোর জন্য এদিকে দিয়ে দিছি, বাট অলওয়েজ এক পাশে মার্কিং করবা, নাম্বার বারে। এইটাই হচ্ছে মানুষের রেচনতন্ত্র। এটা কেন বললাম, তুমি যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্নের ছবি না পাও, মানে কি ছবি আঁকবা বুঝতে পারছো না, তোমরা জানো বায়োলজিতে ছবির উপর ভালো নাম্বার, তখন তুমি অবশ্যই এই ছবিটাকে দিয়ে আসবা। রেচনতন্ত্র থেকে প্রশ্ন আসলেই এটাকে দিয়ে আসবা। চিত্র অবশ্যই লিখবা, চিত্র মানুষের রেচনতন্ত্র, এটা অবশ্যই লিখবা, এটা এঁকে দিয়ে আসবা। কেন বললাম, একবার স্কুলে থাকতে, জেলা স্কুলের আমি স্টুডেন্ট ছিলাম, কুমিল্লা জেলা স্কুলের, একবার ক্লাস 9 বা 10-এ এরকম একটা অধ্যায় ছিল, রেচনের অধ্যায়। তো ওখানে এরকম প্রশ্ন আসছিল, কিছু একটা ভূমিকা বা গুরুত্ব, আমি বুঝতেছিলাম না কী ছবি আঁকবো, ওই প্রশ্নে আমি এই ছবিটাকে দিয়ে আসছিলাম। বিশ্বাস করো, ওই বছর প্রথম আমি আমার সৃজনশীলের 4 নাম্বার প্রশ্ন, মানে ঘ নাম্বারে 4-এ 4 পেয়েছি বায়োলজিতে। কখনো কিন্তু এমন হয় নাই। তো যিনি খাতা কেটেছেন স্যার বা ম্যাডাম, তিনি অত্যন্ত খুশি হয়েছেন ছবিটা দেখার পরে। ঠিক আছে, তো ওইটার ছবিটা আঁকাটা খুবই ইজি, তোমার ছবি আরও সুন্দর হবে। আমি তো এখন দ্রুত আঁকলাম। তাহলে এটা তোমার চেষ্টা করবা, তোমাদের যে কোনো প্রশ্নে ঘ নাম্বারে যদি প্রশ্ন খুঁজে না পাও, কী আঁকবা, এটাকে দিয়ে আসবা। চলো আমরা এখন শুরু করি বৃক্কের গঠন। ভাই দেখো, বৃক্কের গঠন এই যে, ধরো ফার্স্টে এই দিলাম একটা, এই উত্তল অংশটা আঁকলাম, এই অবতল অংশ আঁকলাম, ভিতরের দিকে অবতল, বাইরে উত্তল। এই অবতল অংশের ভাঁজ, এই যে ভাঁজ হয়ে আছে, ভাঁজটাকে বলে হাইলাম। কি বলে? হাইলাম। ওকে, এবার দেখো এখান থেকে বের হয়, এই যে এখান থেকে বের হয় ইউরেটার। এই ধরো এই হচ্ছে বের হচ্ছে ইউরেটার, ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমার ইউরেটার। তাহলে বৃক্ক, আমাকে বলো তো বৃক্ক কোন আবরণী দিয়ে আবৃত থাকে? ভাইয়া বৃক্ক থাকে এই যে একটা বৃক্কের একটা আবরণী আছে, আমরা এটাকে বলি ক্যাপসুল। কি বলি? ক্যাপসুল। ওকে, সো তুমি যখন পেন্সিল দিয়ে মার্ক করবা, একটু মোটা করে একবার আঁকলেই কাজ হয়ে যাবে। তা আমি তারপর তোমার বোঝার জন্য আঁকলাম। তাহলে বৃক্কের আবরণী আমরা এটাকে বলি ক্যাপসুল, রেনাল ক্যাপসুল বা ক্যাপসুল। ওকে, তাহলে বৃক্ক কিন্তু একটা ক্যাপসুল নামক আবরণী দিয়ে আবৃত আছে। তো প্রথম কাজ আমরা করছি কি? ক্যাপসুল আঁকছি। তাহলে একটা বৃক্কের প্রথম কাজ, বৃক্কের উপরে আবরণীটা আঁকছি, নাম কি এটার? ক্যাপসুল। নেক্সট দেখো, এই ক্যাপসুলের পরে এই অংশটা উপরের জায়গাটা হলো কর্টেক্স। এটা মনে রাখবা,
ম্যাক্সিমাম অঙ্গেরই উপরের অংশটা কর্টেক্স, ভিতরে থাকে মেডুলা। এটা ম্যাক্সিমাম, ব্রেনের বেলাও সেম। তাহলে উপরের জায়গাটা হচ্ছে কর্টেক্স। আমরা একটু পরে পড়বো এই বৃক্কের উপরে একটা গ্রন্থি আছে, অ্যাড্রেনাল গ্রন্থি, এটারও সেম। উপরের জায়গাটা কর্টেক্স, ভিতরের জায়গাটা হচ্ছে মেডুলা। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো ক্যাপসুলের পরের অংশটা হচ্ছে কর্টেক্স। এখন কর্টেক্সটা আমরা এখন আঁকার চেয়ে আমরা মেডুলাটা আগে আঁকবো, কারণ কর্টেক্সের মধ্যে আমরা তেমন কিছু আঁকবোই না। মেডুলার মধ্যে দেখো আমি যেটা ভাগ করি, দেখো ধরো এই হচ্ছে ভাগ করলাম, উপরের অংশটা হচ্ছে কর্টেক্স আর এই নিচের অংশটা হচ্ছে মেডুলা। ওকে, আমি সাদা কালার দিয়ে একটা ভাগ করে দিলাম, এই উপরেরটা হচ্ছে কর্টেক্স, নিচেরটা হচ্ছে মেডুলা। এই মেডুলার মধ্যে অনেকগুলা এরকম ত্রিকোণাকার পিরামিডের মতো থাকে, পিরামিড আকৃতির এরকম অবস্থান করে, এগুলাকে বলা হয় রেনাল পিরামিড। এই যে দেখছো, এই যে অনেকগুলা পিরামিড আকৃতির, এই যে পিরামিড আকৃতির অংশ, আমরা একে বলি রেনাল পিরামিড। এই যে ওকে, তাহলে এগুলো কি আঁকছি? ত্রিকোণাকার, এগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। তাহলে খুবই ইম্পর্টেন্ট, আমরা মেডুলাতে পড়ে ফেললাম একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, নাম হচ্ছে এটা রেনাল পিরামিড। তাহলে উপরের অংশটা কর্টেক্স, এখন আমাদের আরও সুন্দর করে এই কর্টেক্স অংশটা আলাদা হয়ে গেছে, আর এই মাঝখানে মিডল অংশে কি আছে? রেনাল পিরামিড। ওকে, এবার দেখো ভাইয়া, এই রেনাল পিরামিডের মাথায় বুঝছো এরকম ছিদ্র আছে, অনেকগুলো ছিদ্র আছে, সূক্ষ্ম ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে মূত্রটা বের হয়। এই ছিদ্র আছে, এই ছিদ্রটাকে বলা হয় রেনাল পেপিলা। ছিদ্রটাকে কি বলে? পেপিলা। রেনাল পিরামিডের মাথায় যে ছিদ্র আছে, ছিদ্রগুলোকে আমরা কি বলি? পেপিলা বলি। কি বলি? পেপিলা। এই যে পেপিলা, রেনাল পিরামিডের মাথায় ছিদ্রগুলোকে কি বলি? পেপিলা। ওকে, এবার দেখো সুন্দর করে। তাহলে ভাই রেনাল পিরামিড বুঝলাম, তাহলে মাঝখানে খালি জায়গাটা কি ভাইয়া? এই যে মাঝখানে খালি জায়গা তুমি দেখতে পাচ্ছ, এই খালি জায়গাটাকে বলা হয় রেনাল কলাম, রেনাল স্তম্ভ বা রেনাল কলাম। তাহলে আরেকটা স্ট্রাকচার আমাদের পড়া হয়ে গেল। তাহলে বুঝতে পারছো? তাহলে ফার্স্টে আবরণ পড়ছি, আবরণের নাম কি? ক্যাপসুল। মাঝখানে এই যে কলামের মতো খালি জায়গা, স্তম্ভের মতো খালি জায়গা, নাম কি এটার? রেনাল কলাম। নেক্সট এই যে পিরামিড আকৃতির অংশ, নাম কি এদের? রেনাল পিরামিড। ওকে, পিরামিডের মাথায় যে ছিদ্রগুলো আছে, নাম কি এটার? পেপিলা। ওকে, তাহলে এবার বলো তো কর্টেক্স কোনটা? ভাইয়া এই লাল কালার দিয়ে মার্ক করে দিই, দেখো সবাই, এই জায়গাটা হচ্ছে ধরো কর্টেক্স, এই জায়গাটা হচ্ছে কর্টেক্স। ওকে, সো এই জায়গাটা হলো কর্টেক্স, লাল কালিতে মনে হয় তোমাদের দেখতে অসুবিধা হবে। ওকে, এই জায়গাটা হচ্ছে কর্টেক্স। আর এরপরে দেখো, তাহলে এই জায়গাটা হচ্ছে মূলত এই যে স্পেসটা, এই জায়গাটা হচ্ছে মূলত মেডুলার জায়গাটা। ওকে, তাহলে এই জায়গাটা হচ্ছে মেডুলার জায়গা। সহজ কথায় এই জায়গাটা কর্টেক্স, আর এই জায়গাটা পরের জায়গাটা হচ্ছে, এই যে পরের জায়গাটা হচ্ছে মেডুলা। এই জায়গাটা হচ্ছে মেডুলা। ক্লিয়ার? তাহলে কর্টেক্স, মেডুলা। এরপরে এই জায়গাটার নাম কি ভাই? এই জায়গাটার নাম কি? খেয়াল করে দেখো, এই যে ফানেল আকৃতির ইউরেটারটা বের হওয়ার, এই যে এখান দিয়ে আসার পর এখানে ফানেল আকৃতির এই যে প্রশস্ত অংশটা, এই জায়গাটার নাম হচ্ছে পেলভিস। এই ফানেল আকৃতির এই প্রশস্ত অংশের নাম হচ্ছে পেলভিস। এমসিকিউ ক্লাসে দেখবা ভাইয়া তোমাকে পড়াইছি, পেলভিসের রং হচ্ছে সাদা, সতে সাদা, মেডুলার রং হচ্ছে লতে লাল। ওকে, খুবই ইজি। তাহলে পেলভিস, তাহলে মাঝখানে এই ফানেল আকৃতির প্রশস্ত অংশটাকে আমরা কি বলি? পেলভিস। আর এই যে এইটা হচ্ছে ইউরেটার, এবং ইউরেটার সাইজ 25 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। ওকে, তাহলে এই হচ্ছে ইউরেটার। তাহলে খেয়াল করে দেখো, কর্টেক্স, মেডুলা, পেলভিস, এই তিনটা ভাগে আমরা বৃক্ককে ভাগ করতে পারি। এরপরে ইউরেটার বের হয়েছে চলে গেছে মূত্রথলিতে। এই যে আমরা এর আগের ছবিতে দেখে আসছি, এই যে ইউরেটার বের হয়ে কই গেছে? মূত্রথলিতে গেছে। ইউরেটার বের হয়ে গেছে মূত্রথলিতে, এই যে এক্স্যাক্টলি ইউরেটার বের হয়ে যাবে কোথায়? মূত্রথলিতে। আসলে কিন্তু বৃক্কের গঠন আসলে আমাদের আলহামদুলিল্লাহ শেষ। তুমি যদি বলতে চাও এই ছবিটা আঁকলেই দেখবে তোমার মোটামুটি নাম্বার পাওয়া হয়ে গিয়েছে। তারপরও বইয়ের মধ্যে ক্যালিক্সের বিষয়গুলো আছে, তোমাদের ডিপে আমি অত না গিয়ে আমি যদি তোমাকে একটু হালকা ধারণা দিয়ে দিই, তুমি কী করবা? এখানে এরকম করে ভাগ করে দিবা, এই যে দুইটা মাথায় লাগাই দিবা, বুঝছো? অন্য কালার দিয়ে দিই, তাহলে বুঝতে ইজি হবে তোমাদের জন্য। ধরো এই যে দুইটা মাথা এরকম করে লাগাই দিবা, ওকে, এই যে দুইটা মাথা এরকম করে লাগাই দিবা, তাহলে মোটামুটি তোমার ক্যালিক্সগুলো হয়ে যাবে। ওকে, শেষ। আর ঝামেলা যাওয়া দরকার নেই, অলরেডি অনেকগুলো মার্কিং করেছি। তুমি যখন এই দুইটাও পাশে মার্কিং করবা, অনেকগুলো হয়ে যাবে। লাস্ট ছোট্ট একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি অনেক কষ্ট করছো, একটা নেফ্রন আঁকতে পারো। এই যে নেফ্রনটাকে এভাবে দিয়ে এই যে এরকম করে একটা নেফ্রন দিতে পারো, তো মোটামুটি নেফ্রন একটা হয়ে গেল। তুমি বুঝাতে চাইলা যে এখানে নেফ্রন আছে, দ্যাট ইজ এনাফ।
ওকে, তাহলে আমি ন্যাফ্রনে ছোট্ট করে একটা ন্যাফ্রন এঁকে ফেলেছি। তুমি যদি রাখতে পারো ভালো, না রাখতে পারো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমাদের চিত্র বৃক্কের গঠন শেষ। চিত্র বৃক্কের গঠন, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। চিত্র বৃক্কের গঠন আলহামদুলিল্লাহ শেষ। তাহলে বৃক্কের গঠনটা পড়ে ফেললাম। একদম আবরণীটাকে বলা হয় ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল, উপরেরটাকে বলে কর্টেক্স, এরপরটা মেডুলা, একদম নিচে খালি জায়গা, এখানে এই মূত্রটা জমা থাকে, এখানে তৈরি হওয়ার পর এদিকে আসে, এরপর এদিকে আসে। এই যে খালি জায়গাটা, প্রশস্ত অংশটা, ফানেল আকারের অংশটাকে বলা হয় পেলভিস। অনেকগুলো পিরামিড আকৃতির অংশ, আমরা একে বলি রেনাল পিরামিড, ইউ ক্যান সি রেনাল পিরামিড। এবং রেনাল পিরামিডের মাঝখানে মাঝখানে এরকম ছিদ্রযুক্ত, এই চূড়াটা একদম চূড়ায় ছিদ্র আছে অবশ্যই, এই ছিদ্রগুলোকে বলা হয় পেপিলা। কি বলে? পেপিলা। নেক্সট দেখো, এখানে ইউরেটার বের হয়েছে, ভেরি গুড, ইউরেটার বের হয়েছে। আর হচ্ছে আর মোটামুটি কিছু আছে, আগে চলে। আর মাঝখানে কলাম, রেনাল কলাম আছে। সো দ্যাটস আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ বৃক্কের গঠন পড়া শেষ। ওকে, তাহলে বৃক্কের গঠন আমরা আলহামদুলিল্লাহ পড়ে ফেললাম। তাহলে আমাদের একটা প্রশ্ন পড়া শেষ। আমরা এখন ভূমিকাটা পড়বো, বৃক্কের ভূমিকা। দেখো ভাই, বৃক্কের ভূমিকা যদি বলে এটা যে পারবা না, তার আসলে মানে কোনো একটা দণ্ডবিধি দিয়ে কোনো শাস্তি হওয়া উচিত। বৃক্কের ভূমিকা কি দেখো, এখন অনেকেই অনেক কিছু জানো কিন্তু পরীক্ষা হলে গুছে লিখতে পারো না। সিম্পল চিন্তা করো ভাই, বৃক্ক হচ্ছে বডিতে পানি সাম্যতা রক্ষা করে, রাইট? পানির সমতা, একদম প্রথম কথা, পানির সমতা। তুমি অতিরিক্ত পানি খেয়েছো, পান করেছো, পানিটা বের হয়ে যাবে মূত্রের মাধ্যমে, কম পানি খেলে মূত্র কম হবে, সো বৃক্কে পানি সমতা রক্ষা করে। নেক্সট, লবণের সমতা বা খনিজ লবণের সমতা। তুমি যদি তোমার শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সকল লবণগুলার ব্যালেন্স করে বৃক্ক। এবং এই লবণের যদি উল্টাপাল্টা হয় তুমি মারা যেতে পারো। পটাশিয়ামের যদি তোমার রক্তে বেড়ে, হার্টে বেড়ে যায়, পটাশিয়ামের যদি তোমার পরিমাণ বেড়ে যায় রক্তের মধ্যে, এবং হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এর কারণে কিন্তু মানুষের ডেথ হয়। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এই লবণগুলোর ভারসাম্য যদি মেনটেন না হয়, মানুষের কিন্তু ডেথ পর্যন্ত হইতে পারে। নেক্সট হচ্ছে, খেয়াল করে দেখো, এই বৃক্কের মধ্যে মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, এই বৃক্কের মধ্যেই ভিটামিন ডি সক্রিয়করণ হয়। ভিটামিন ডি সক্রিয়করণ হয়, ঠিক আছে? এই বৃক্কের মধ্যে সক্রিয়করণ হয়। আর ভিটামিন ডি কেন ইম্পর্টেন্ট? কারণ ভিটামিন ডি যদি থাকে তাহলে তোমার তোমার বৃক্কের মাধ্যমে ক্যালসিয়াম শোষণ হবে। ভিটামিন ডি যদি না থাকে ক্যালসিয়াম শোষণ হবে না। আর ক্যালসিয়াম যদি না থাকে, তোমার হাড্ডি, বুঝতে পারতেছো, আমাদের অস্থির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যালসিয়াম। তাহলে ওই ক্যালসিয়াম না থাকলে কিন্তু তোমার অস্থির গঠন সুন্দর মতো হবে না, অস্থি ভঙ্গুর হয়ে যাবে। নেক্সট খেয়াল করে দেখো, এবার দেখো নেক্সট হচ্ছে, এই যে বৃক্ক ভাই, সে পানির সমতা রক্ষা করে, লবণের সমতা রক্ষা করে। সে কিন্তু লবণের মধ্যে একটা লবণ আছে বাইকার্বনেট, এর মাধ্যমে সে কিন্তু রক্তের পিএইচটাকেও কিন্তু মেনটেন করে, পিএইচের ব্যালেন্স করে, রক্তের পিএইচ রক্ষা করে। একটা আদর্শিক পিএইচ, আমাদের পিএইচ কত? 7.35, তোমরা জানো, 7.4 ধরে নিই, 7.35 থেকে 7.45। সো এই পিএইচটা মেনটেন করার কাজ কিন্তু বৃক্ক করে থাকে। নেক্সট দেখো, তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে অসমো রেগুলেশন। তো অসমো রেগুলেশন মানে এই পানি এবং লবণের সমতা এক কথা। সো আমি চাইলে এখানে পয়েন্ট বাড়াতে পারি, কিন্তু আমি আপাতত পয়েন্ট বাড়াচ্ছি না। আমি যদি তোমাদের বইয়ের মধ্যে দেখি, বইয়ের মধ্যে তো ধরো এই অসমো রেগুলেশন দিয়ে অনেক পয়েন্ট আছে, এটা অনেক ভেঙে ভেঙে লিখছে, আমি পড়াবো। এবার দেখো মেইন কথা ভাই, এই যে এত কাজ করে, সমতা করে, বৃক্ষর মেইন কাজটা কি ছিল? নাইট্রোজেন ঘটিত বর্জ্য অপসারণ, এটা তো অবশ্যই উল্লেখ করতে হবে, তাই না? তাহলে সে তো অনেক কাজ করে, ঠিক আছে, কিন্তু ওর মেইন কাজ তো ছিল নাইট্রোজেন ঘটিত বর্জ্য অপসারণ। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের হয়ে গেল, 5টা পয়েন্ট হয়েছে। এখন দেখো আমি এ পাশে লিখি 6 নম্বর পয়েন্ট, খেয়াল করে দেখো, এ পাশে লিখি ভাই, ভাই, এই বৃক্ক থেকে একটা গুরুত্বপূর্ণ এনজাইম বের হয়। বৃক্কের একটা স্পেশাল কোষ আছে, নাম হলো জেজি কোষ। এই জেজি কোষ বা জাক্সট্রা গ্লোমেরুলার কোষ, এখান থেকে বের হয় রেনিন নামক এনজাইম। এটা একটা গুরুত্বপূর্ণ এনজাইম। সে তোমার ওই যে সে হচ্ছে তোমার এনজিওটেনসিনকে সক্রিয়করণ করে। খুবই ইম্পর্ট্যান্ট ভাই, বৃক্ক থেকে একটা গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয়। আমরা সবাই হয়তোবা জানি বৃক্ক থেকে যে হরমোন তৈরি হয়, এই হরমোনের নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন, এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে পয়েটিন, যাক বানানটা দেখে নিও। এই হরমোনের কাজ হচ্ছে এরিথ্রো মানে আরবিসি তৈরি করা। তাহলে এই হরমোনের কাজ হচ্ছে আরবিসি, পয়েসিস মানে তৈরি করা, তাহলে পয়েসিস মানে তৈরি করা, আরবিসি তৈরি করা। তাহলে এই হরমোনের কাজ হচ্ছে আরবিসি তৈরি করা, লোহিত রক্তকণিকা তৈরি করা। তাহলে বৃক্কের কাজ খেয়াল করো, এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে। এই হরমোনটা আমাদের অস্থিমজ্জায় যায়, অস্থিমজ্জায় গিয়ে সেখানে আরবিসি তৈরিতে সহায়তা করে। কথা কি বুঝতে পারছো? আরবিসি তৈরিতে উদ্দীপনা যোগায় বা আরবিসি তৈরিতে কাজ করে। তাহলে আমাদের অলরেডি 7টা পয়েন্ট হয়েছে। আমরা
যদি চিন্তা করি এই যে সে বডি থেকে পানি বের করে দিচ্ছে, লবণ বের করে দিচ্ছে। এখন দেখো পানি যদি তোমার বডিতে বেশি থাকে, যদি রক্তে পানি বেশি থাকে, মনে রাখবা রক্তের চাপ বেড়ে যাবে। রক্তে যদি পানি কম থাকে রক্তচাপ কমে যাবে। সো যদি কারো এমন হয় যে রক্তচাপ বেশি, তাহলে ডাক্তাররা যে ওষুধ দেন তার মধ্যে একটা ওষুধ হচ্ছে এরকম টাইপের, ওর কাজ হচ্ছে পানি বের করে দেওয়া, বেশি বেশি মূত্রত্যাগ করা। তাহলে কি হয়, পানি যদি বেশি বেশি বের হয়ে যায় তাহলে স্বাভাবিক রক্তের পরিমাণ কমে গেল, পরিমাণ কমে গেলে রক্তের চাপও কমে যাবে। এক্স্যাক্টলি, তার মানে বৃক্কের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সে আমাদের বডির রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তো সে যে পিএইচ নিয়ন্ত্রণ করে, একইভাবে সে বডির রক্তচাপও নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ তার আরেকটা গুরুত্বপূর্ণ। অলরেডি 8টা পয়েন্ট হয়ে গেছে, আরও পয়েন্ট লিখতে পারো। গ্লুকোনিওজেনেসিস, সে কিন্তু যখন তুমি অনাহারে থাকবা, খাবার পাবা না, তখন সে গ্লুকোনিওজেনেসিস মানে নতুন নতুন গ্লুকোজ তৈরি করে। কোত্থেকে তৈরি করে? ওই যে লিপিড বা প্রোটিন, শর্করা বাদে অন্য কোনো জায়গা, আমার যেখান থেকে গ্লুকোজ পাওয়ার কথা না, তুমি এক্সপেক্ট করছো না, শর্করা খাচ্ছ না, কিন্তু শর্করা ব্যতীত অশর্করা কোনো কিছু কোনো জায়গা থেকে, কোনো সোর্স থেকে সে যখন গ্লুকোজ তৈরি করে, আমরা এটাকে বলি গ্লুকোনিওজেনেসিস। সো সে কিন্তু, তুমি যখন অনাহারে থাকবা, সে কিন্তু এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় সে কিন্তু শরীরের শর্করার চাহিদা পূরণ করার চেষ্টাও করে। তাহলে মোটামুটি বৃক্কের ভূমিকা তুমি যদি দেখো, ভাই অলরেডি 9টা পয়েন্ট লিখছি, পরীক্ষা যদি আসে ঘ নাম্বারে আসবে, তুমি 4টা পয়েন্ট লিখলেই এনাফ, সাথে বৃক্কের ছবি এঁকে দিবা। একদম পারফেক্ট ছবি হইতে হবে এমন না, মোটামুটি বৃক্কের ছবি এঁকে দিবা বা রেচনতন্ত্রের ছবি এঁকে দিলেও কাজ হয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ বৃক্কের ভূমিকা শেষ। সো আমরা এই প্রশ্নটা একদম টোটালি হচ্ছে ক্লোজ করে দিলাম, এটা আমাদের আলহামদুলিল্লাহ পড়া শেষ। আমরা এখন পড়ব বৃক্কের গঠন ও কাজের একক, যেটা এই যাবৎকালে সবচেয়ে বেশি আসছে, তোমরা এটা এমনিতেই পারো, নেফ্রনের গঠন এই যাবৎকালে সবচেয়ে বেশি আসছে। আমরা একটু ছবি দেখে নিই, বৃক্কের যে অরিজিনাল ছবিটা আছে, ছবিটা একটু দেখে নিই আমরা। এই যে এই ছবিটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। সবাই একটু খেয়াল করে দেখো, বৃক্কের গঠনটা আমরা পড়লাম, এই অংশটা হচ্ছে কর্টেক্স, এরপরে কর্টেক্সের পরে এই অংশটা হচ্ছে মেডুলা, দেখছো? এবং দেখো এই মেডুলার মধ্যে একটা জিনিস সবাই খেয়াল করে দেখো, এই মেডুলার মধ্যে এই যে দেখো মেডুলার মধ্যে এইগুলো হচ্ছে সেই রেনাল পিরামিড, এই যে ত্রিকোণাকার পিরামিড আকৃতির, এবং মাঝখানে এখানে ছিদ্র আছে, এগুলোকে বলে রেনাল পেপিলা। মাঝখানে কলাম আছে, এগুলো হচ্ছে কলামগুলো, এই যে কলামগুলো রেনাল কলাম। এই যে এটা হচ্ছে ধরো ইউরেটার, এটা হচ্ছে ইউরেটার, এই জায়গাটা হচ্ছে পেলভিস, ভিতরের জায়গাটা হচ্ছে পেলভিস, ওকে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ ধমনী শিরার কাহিনী। এটা তোমাকে বলে রাখি, মনে রাখবা যে কোনো অঙ্গে নর্মালি, যে কোনো অঙ্গের অক্সিজেনযুক্ত রক্ত লাগবে না? লাগবে। তাহলে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাবে কে? ধমনী। অবশ্যই বুঝতেই পারছো বৃক্কের মধ্যে এই যে ধমনী প্রবেশ করে, কারণ অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে ভিতরে ঢুকবে কোষগুলার চাহিদা মেটানোর জন্য, আর কাজ শেষ করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে বের হবে শিরা। এই জন্য ডিরেকশনটা বুঝতে হবে। তাহলে বৃক্কের মধ্যে প্রবেশ করে কে? রেনাল ধমনী, আর হলো স্নায়ু। নার্ভের তো লাগবেই, নার্ভের উদ্দীপনা ছাড়া তো হবে না। নেক্সট, বৃক্ক থেকে বের হয় কে? শিরা বের হয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে। আর কি বের হয়? ইউরেটার বের হয় মূত্র নিয়ে। ক্লিয়ার? সো কী কী প্রবেশ করে, কী কী বের হয়, এটা এমসিকিউতে লাগবে, এমসিকিউ ক্লাসে দেখবা ইনশাল্লাহ ভাইয়া পড়িয়েছি। সো আলহামদুলিল্লাহ আমরা বৃক্কের গঠনটা পড়ে ফেললাম। আমরা এখন চলে যাই নেফ্রনের গঠনে। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট নেফ্রনের গঠন। খেয়াল করে দেখো, নেফ্রনের গঠন একদম সিম্পল, যেটা তোমার পরীক্ষার জন্য লাগবে, ওভাবে পড়াচ্ছি। সবাই খেয়াল করো। প্রথম কথা হচ্ছে আমাদের এই যে বৃক্কের মধ্যে প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। প্রত্যেকটা বৃক্কে, প্রতি বৃক্কে, এটা মনে রাখবা। 2টা বৃক্ক মিলিয়ে কিন্তু সংখ্যাটা ডাবল। এমসিকিউতে অনেকে ভুল করে। প্রতি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এখন দেখো এটার ছবিটা অনেকভাবে তুমি আঁকতে পারো, এত ঝামেলা না গিয়ে সিম্পলভাবে দেখাই। দেখো ফার্স্টে একটা ধমনী আসে, এটা একটু মোটা, এই ধমনীটাকে আমরা বলি এফারেন্ট ধমনী, এফারেন্ট ধমনিকা। ধমনী একটু ছোট চিকন, এফারেন্ট ধমনিকা বা এফারেন্ট আর্টারিওল, এফারেন্ট ধমনিকা। তাহলে ফার্স্টে আসছে কি? এফারেন্ট ধমনিকা। সে এসে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়। এই যে দেখো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে সে ভাগ হয়েছে, এই যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়, অনেকগুলো কৌশিক জালিকা তৈরি করে। সাধারণত 50 থেকে 60টা কৌশিক জালিকা তৈরি করে। আচ্ছা, তৈরি করার পরে সে হচ্ছে বের হয়, কিন্তু একটু চিকন আকারে, এই যে একটু চিকন আকারে বের হয়। এক্সিট করছে বা বের হয়েছে, রাইট? বের হয়েছে বা এক্সিট করছে, এটা ভিতরে ঢুকছে। বের হয়েছে বা এক্সিট করছে, এক্সিট দিয়ে মনে রাখবা, এটাকে বলা হয়, যেটা বের হয়েছে এটাকে বলা হয় ইফারেন্ট ধমনিকা। ই দিয়ে এক্সিট, ই দিয়ে ইফারেন্ট, তাহলে ইফারেন্ট ধমনিকা। তাহলে খেয়াল করছো, যেটার প্রবেশ করেছে এটার নাম হলো এফারেন্ট, এটা প্রবেশ করে এবং এটা একটু মোটা, আর যেটা বের হয় এটা একটু চিকন, ইফারেন্ট ধমনিকা।
মাঝখানে কি হয়েছে, অনেকগুলো কৌশিক জালিকা তৈরি করছে, ইউজুয়ালি 50 থেকে 60টা কৌশিক জালিকা তৈরি করছে। এটাই হচ্ছে গ্লোমেরুলাস। এটা কি? এটাই হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, আমি একটু উপাশে লিখি, এটাই হচ্ছে গ্লোমেরুলাস, এটাই হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, গ্লোমেরুলাস যেটা আসলে কৌশিক জালিকা, 50 থেকে 60টা কৌশিক জালিকা থাকে, 50 থেকে 60টা কৌশিক জালিকা, চিকন চিকন রক্তনালিকা বা কৌশিক জালিকা থাকে। ওকে, গ্লোমেরুলাস। এবার এর পরেরটা খুবই ইম্পর্টেন্ট। এবার এই যে বোমেন্স ক্যাপসুল, এইটার বেলায় খেয়াল রাখতে হবে, এটা একটু পেয়ালার মতো অংশ, এই যে পেয়ালার মতো অংশ, একটু মোটা করে রাখবা তাহলে ছবিটা সুন্দর হবে। পেয়ালার মতো অংশ, এটাকে আমরা বলি বোমেন্স ক্যাপসুল। এটার আরও ডিপে পড়া আছে, আমরা আপাতত বেসিকটা জিনিস দেখতেছি। এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুল। ওকে, তাহলে বোমেন্স ক্যাপসুলটা কীরকম? পেয়ালার মতো অংশ। এই বোমেন্স ক্যাপসুলে তুমি দেখতেই পাচ্ছ দুইটা লেয়ার, ভিতরে একটা, এই যে ভিতরে একটা লেয়ার, বাইরে একটা লেয়ার, রাইট? খুব ইজি। মাঝখানে স্পেস আছে, এই স্পেসটাকে আমরা বলি ক্যাপসুলার স্পেস, ক্যাপসুলের মধ্যে স্পেস আমরা কি বলি? ক্যাপসুলার স্পেস। খুবই সিম্পল। তাহলে মাঝখানে যে স্পেসটা তুমি দেখতে পাচ্ছ, এই স্পেসটাকে আমরা বলি ক্যাপসুলার স্পেস। কি বলি? ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলের মধ্যে যে খালি জায়গা তাকে আমরা বলি ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলের মধ্যে খালি জায়গা নাম কি? ক্যাপসুলার স্পেস। আচ্ছা, এটার ইম্পর্টেন্স হচ্ছে এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে দুই ধরনের কোষ থাকে। এই জায়গায় থাকে এরকম পা আছে এরকম কোষ, আমরা একে বলি পোডোসাইট। কি বলি? এই যে ভিতর, এই যে এই লেয়ারে, এই লেয়ারে, এই ভিতরের দিকে লেয়ারে এই পা আছে এমন কিছু কোষ থাকে, আমরা এই কোষগুলোকে বলি পোডোসাইট। কি বলি? পোডোসাইট। সাইটোস মানে কোষ, পোডোস মানে পা। তাহলে পা আছে এমন কোষ আমরা এটাকে বলি পোডোসাইট। ঠিক আছে? তাহলে ভিতরের লেয়ার বা ভিসেরাল লেয়ারে, ভিতরে বা ভিসেরাল লেয়ারে এমন কিছু কোষ আছে যে কোষগুলোর মধ্যে এরকম পায়ের মতো, এরকম পায়ের মতো এরকম পা আছে, পা শেপ। পা মানে পোডোস, বায়োলজিতে পা মানে কি? পোডোস, সেই থেকে পোডোসাইট। নেক্সট, এই যে বাইরের লেয়ারটা ভাই, বাইরের লেয়ারটার মধ্যে, প্যারাইটাল লেয়ারের মধ্যে এরকম আইসাকার এপিথেলিয়াম, ওকে, স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার এপিথেলিয়াম আছে। তাহলে বাইরের লেয়ার যেটা, এটাকে আমরা বলি প্যারাইটাল লেয়ার। এই প্যারাইটাল লেয়ারের মধ্যে, এই প্যারাইটাল লেয়ারের মধ্যে এই যে আইসাকার এপিথেলিয়াম, এরকম আইসাকার বা স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। এটা ভাই মার্ক করে দিলাম, যদিও বেশি মানে অনেক কিছু একসাথে হয়ে যাচ্ছে, কিন্তু মার্ক করে দিচ্ছি তোমার সুবিধার্থে। তাহলে আইসাকার এপিথেলিয়াম। এখন নেফ্রনের গঠন যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় ধরো নেফ্রনের গঠন আসছে, তুমি এই আইসাকার এপিথেলিয়াম এগুলো দেখাও নাই, কোনো প্যারা নাই, এটা নিয়ে কোনো টেনশন করো না। কিন্তু পরীক্ষায় যদি গ্লোমেরুলাস নিয়ে প্রশ্ন আসে বা এই বোমেন্স, তোমার এই যে বোমেন্স কর্পাসল, ওকে, রেনাল কর্পাসল নিয়ে, রেনাল কর্পাসল নিয়ে প্রশ্ন আসে বা গ্লোমেরুলাস নিয়ে প্রশ্ন আসে, তখন তোমার এই জায়গাগুলো উল্লেখ করতে হবে। মূত্র তৈরির কৌশল যদি আসে তখন ওই জায়গাটা উল্লেখ করতে হবে। এই জন্য এটা এইভাবে পড়াটা ভালো। ওকে, মূত্র তৈরির কৌশল যদি পরীক্ষায় আসে, অবভিয়াসলি তোমাকে এখানে নেফ্রনের ছবি আঁকতে হবে, কারণ নেফ্রনিতে এই কাজটা করে। আচ্ছা, সো মোটামুটি এই যে জায়গাটা পড়লাম, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা বোমেন্স ক্যাপসুল, এই দুইটা মিলে হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান কর্পাসল। আমরা অনেক সময় মালপিজিয়ান বডিও বলি। ওকে, মালপিজিয়ান নালিকা না কিন্তু, মালপিজিয়ান কর্পাসল, মালপিজিয়ান বডি। তাহলে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল এই দুইটা মিলে হচ্ছে রেনাল কর্পাসল। ওকে, ফাইন। এবার বাকি সব হচ্ছে নালী। নালীগুলো কীরকম? ফার্স্টে এখানে এরকম প্যাচানো নালী, আমরা এটাকে বলি প্রক্সিমাল প্যাচানো নালিকা। এই যে নিকটবর্তী বা প্রক্সিমাল প্যাচানো নালিকা। প্রক্সিমাল কেন? কারণ ওর কাছাকাছি। তাহলে এটাকে আমরা বলি প্রক্সিমাল, আমি একটু সংক্ষেপে লিখলাম, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল বা প্রক্সিমাল প্যাচানো নালিকা বা নিকটবর্তী প্যাচানো নালিকা। আচ্ছা, এরপর হচ্ছে এদিকে এই যে নামবে ইউ আকৃতির লুপ, আমরা এটাকে বলি হেনলির লুপ। কি বলি? আমরা এটাকে বলি হেনলির লুপ। চিকন, একটু চিকন করে দিবা, চিকন করে নামাবা, হ্যাঁ চিকন করে নামাবা। এই হচ্ছে, এরপর আবার একটু মোটা করে উঠাবা, এই যে মোটা করে উঠাবা, এই যে। ওকে, এই যে ইউ আকৃতির লুপ ভাই আঁকছি, এটা কি বলা হয়? হেনলির লুপ, লুপ অফ হেনলি বা হেনলির লুপ। ওকে, লুপ অফ হেনলি বা হেনলির লুপ। তাহলে হেনলির লুপ আঁকা শেষ। খেয়াল করছো? ইউ আকৃতির হেনলির লুপ এরকম চিকন করে নিয়ে একটু মোটা করে উঠাইছো। এই জায়গাটা কিন্তু একটু মোটা থাকে, খেয়াল রাখবা। আচ্ছা, এবার আমি একটু উপরে গেলে ভালো হইতো, কিন্তু আমি ছবিটা এখানে ভিজে ভিজে হয়ে যাবে দেখে ছবিটা আমি এখানে একটু এত উপরে যাব না, আমি উঠে এদিকে একটু পেঁচাই দিলাম। ধরো এই পেঁচাই দিলাম, আসলে এটা একটু উপরে থাকে, এটা আর একটু উপরে থাকে। এই যে এই পেঁচাই দিলাম, এই যে ধরো এই পেঁচায় এখানে গিয়ে শেষ হয়ে গেল, ধরো এখানে শেষ করে দিলাম, এই শেষ করে দিলাম। এটা হচ্ছে দূরবর্তী প্যাচানো নালিকা বা ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। কি এটা? ডিস্টাল কনভুলেটেড টিউবিউল বা দূরবর্তী প্যাচানো নালিকা। দূরে আছে, এই যে দূরে আছে না, এটা তুলনা দূরে আছে, সো দূরবর্তী প্যাচানো নালিকা বা ডিস্টাল কনভুলেটেড টিউবিউল। তাহলে দেখো আমরা নালিকা পড়লাম কয়টা? প্রক্সিমাল প্যাচানো নালিকা,
বা নিকটবর্তী কাছাকাছি পেঁচানো নালিকা, হেনলির লুপ দূরবর্তী পেঁচানো নালিকা। লাস্টে এ গিয়ে যুক্ত হবে কোথায়? এই যে এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে মনে করো সংগ্রাহী নালী। এই যে এর সঙ্গে অনেকগুলো নেফ্রন এসে এখানে যুক্ত হয়। এই যেখানে আছে মনে করো সংগ্রাহী নালী, এর সঙ্গে অনেকগুলো নেফ্রন এসে যুক্ত হয়। লাস্টে এটা হচ্ছে সংগ্রাহী নালী। ওর কাজ হচ্ছে সব নেফ্রন থেকে মূত্র সংগ্রহ করা। এরকম অনেকগুলো সংগ্রাহী নালী থাকে, সবাই মিলে একসাথে আবার লম্বা ডাক্ট বেলুনি তৈরি করে। এমসিইউ ক্লাসে ভাইয়ার এটা পড়তে পারবা। তাহলে খেয়াল করো, প্রক্সিমাল পেঁচানো নালিকা, হেনলির লুপ, দূরবর্তী পেঁচানো নালিকা, সংগ্রাহী নালিকা। এই যে মোটামুটি এই হয়ে গেল আমাদের চিত্র নেফ্রন। তাহলে এটা একটু উপরে উঠাই দেই, সো ইউ ক্যান সি। এই যে এটা হচ্ছে আমাদের চিত্র নেফ্রন। ঠিক আছে ভাইয়া? এই যে ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ এটা পড়া শেষ। তাহলে এ হয়ে গেছে আমাদের চিত্র নেফ্রন। আমি যদিও এটা আসলে তোমার নিচে লেখা দরকার, ভাই নিচে জায়গা নেই দেখে উপরে লিখছি, বাট আমি একটু উল্লেখ করে দিই, চিত্র নেফ্রন অবশ্যই লিখতে হবে। মার্কিং কিন্তু করতে হবে সব এক পাশে, ডান পাশে। হ্যাঁ, মার্কিং সব এক পাশে করবা। আমি তো যেহেতু এখানে তোমার ফার্স্টে কী করবা, ফার্স্টে মার্কিং করবা না, ফার্স্টে পুরোটা একবার আঁকবা। আঁকার পরে এখানে পেন্সিল দিয়ে একটা স্কেল দিয়ে দাগ দিবা, দাগ দিয়ে এরপরে তুমি একটা সিরিয়ালি তুমি মার্ক করবা, তখন ছবিটা সুন্দর হবে। আমি যেহেতু এখানে তোমাকে বুঝিয়ে ধাপে ধাপে মানে সামনে গেছি, তো এই জন্য আমি তোমাকে প্রত্যেকটা স্টেপ যখন যেটা আঁকছি মার্ক করে দিছি, যেন তুমি বুঝতে পারো। বা তুমি যখন পরীক্ষা খাতায় আঁকবা, তুমি তো আর একসাথে মানে একটা করে মার্কিং করবা না, সবগুলো একসাথে মার্কিং করবা। আগে ছবিটাকে নিবা, এরপর ডান পাশে স্কেল দিয়ে দাগ দিয়ে স্কেল ধরে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্ক করবা। ঠিক আছে? ছবিটা তখন সুন্দর হবে। এক পাশে মার্কিং থাকতে হবে। যদি একদমই জায়গা না হয়, অনেক লেখা হয়ে যায়, সেক্ষেত্রে দুই একটা বাম পাশে আসতে পারে, বাট খুব বেশি না আনার চেষ্টা করবা, এক পাশে রাখার চেষ্টা করবা। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ নেফ্রনের গঠন পড়া শেষ। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তাহলে ছবিটা আঁকবা, যদি পরীক্ষায় নেফ্রনের গঠনের শুধু ছবি আসে, ছবি আঁকবা। আর যদি নেফ্রনের গঠন বর্ণনা করো বলে, প্রথমে ছবি আঁকবা। হ্যাঁ, এরপরে তুমি লিখবা যে গ্লোমেরুলাস, এটার মধ্যে 50, আমি অলরেডি বলে ফেলছি, 50 থেকে 60টি কৌশিক জালিকা দিয়ে তৈরি হয়। এফারেন্ট ধমনিকা একটু প্রশস্ত হয়, এটা প্রবেশ করে, চিকন ইফারেন্ট ধমনিকা বের হয়, রাইট। এরপরে এই যে বোমেন্স ক্যাপসুল, এটা দুইটা লেয়ার আছে। ভিতরের দিকে আছে পোডোসাইট, পোডো মানে পা, সাইট মানে কোষ, ওকে। বাইরের দিকে আছে আইসাকার এপিথেলিয়াম, বাইরের দিকে কি আছে? আইসাকার এপিথেলিয়াম, ওকে, এটা লেয়ার। এরপর প্রক্সিমাল প্যাচানো নালিকা, প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাচানো নালিকা। এরপর হেনলির লুপ, ইউ আকৃতির হেনলির লুপ। এরপর দূরবর্তী প্যাচানো নালিকা। এরপর এই সব নালীটা মিলে গিয়ে যুক্ত হয় কোথায়? সংগ্রাহী নালীতে গিয়ে যুক্ত হয়, ওকে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের নেফ্রনের গঠন। এই গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, এই দুইটাকে বলা হয় রেনাল কর্পাসাল। আর এই তিনটা, প্রক্সিমাল নালিকা, হেনলির লুপ, দূরবর্তী নালিকা, এই তিনটাকে বলা হয় রেনাল টিউবিউল, ওকে। তিনটা রেনাল টিউবিউল। সো লাস্টে আলটিমেটলি এটা হচ্ছে সংগ্রাহী নালী, এর সঙ্গে অনেক নেফ্রন এসে যুক্ত হতে পারে। এখানে একটা হয়েছে, এখানে আরেকটা যুক্ত হবে, এখানে আরেকটা, এরকম অনেকগুলো নেফ্রন যুক্ত হতে পারে, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের নেফ্রনের গঠন। এটা আমাদের জানা থাকলে ভালো, কারণ এটা জানা থাকলে আমাদের পরবর্তী ওই যে হরমোনের ভূমিকাও ভালো করে পড়া যায়, আবার মূত্রতৈরির কৌশলও পড়া যায়। সো গ্লোমেরুলাস পরীক্ষা আসতে পারে, তখন তুমি এই ছবিটা মাস্ট আঁকবা, তখন এতটুকু আঁকলেই হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে প্রক্সিমাল প্যাচানো নালিকা, দেখো আমি ফার্স্টে এই যে ক্যাপসুলের স্পেসটা দিলাম, এই যে বোমেন্স ক্যাপসুলের স্পেস, এরপরে কি প্রক্সিমাল প্যাচানো নালিকা, রাইট। এই যে প্রক্সিমাল প্যাচানো নালিকা, মনে রাখবা এই প্রক্সিমাল প্যাচানো নালিকা, এখানে এই প্রক্সিমাল নালিকায়, প্যাচানো নালিকায় এখানে অনেক বেশি পরিমাণে শোষণ হয়। এর আশেপাশে রক্তনালী আছে, এখানে শোষণ হয়। আমরা এটাকে বলি পুনঃশোষণ, নির্বাচনমূলক পুনঃশোষণ। এখানে পুনঃশোষণ কেন হয়? কারণ সব তো আর মূত্রের মাধ্যমে বের করে দিবা না, তাই না? খুবই সিম্পল। মূত্রের মাধ্যমে তো সব বের করে দেওয়া হয় না, যেগুলো জরুরি জিনিস, যেগুলো এখানে ছেঁকে পড়ছিল তো সবই মোটামুটি ছেঁকে পড়ে, কিন্তু সব তো আর বের করে দেওয়ার মতো না, অনেক কিছু শরীরের কাজে লাগে, ওগুলোকে আবার রিঅ্যাবজর্ব করা হয়, পুনঃশোষণ করা হয়। তো এটাকে মনে রাখবে, এটা কেন বলতেছি, কারণ এখানে পুনঃশোষণ করার জন্য এখানে যে কোষগুলো আছে, বুঝছো, এই কোষগুলোর মধ্যে এরকম মাইক্রোভিলাই থাকে। কি থাকে? মাইক্রোভিলাই। তাহলে এখানে এই প্রক্সিমাল প্যাচানো নালিকায় কি থাকে? মাইক্রোভিলাই থাকে। প্রশ্ন হচ্ছে কেন থাকে? খেয়াল করো, ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট ভাইয়া নিছি। এই দুইটা পয়েন্টের মধ্যে ধরো আমি একটা কাপড় নিছি, সাদা রঙের একটা কাপড় নিছি, আর একটা কাপড় নিছি মনে করো এই যে ধরো আকাশি কালারের কাপড় নিলাম। এই যে বলো তো কোন কাপড়টার পরিমাণ এখানে বেশি আছে? অবশ্যই আকাশিটা বেশি আছে, কারণ এটা ভাঁজ হয়ে আছে বলে অল্প জায়গার মধ্যে অনেক কাপড়। ঠিক সেম কাহিনী এখানে। মাইক্রোভিলে মানে কি? এরকম অনেকগুলো ছোটো ছোটো অভিক্ষেপ, ছোটো ছোটো অনেকগুলো অভিক্ষেপ, অনেকগুলো ছোটো ছোটো ভাঁজ, অনেকগুলো ভাঁজ থাকার কারণে এখানে ক্ষেত্রফলের পরিমাণ কিন্তু বেড়ে যায়, জায়গার পরিমাণ বেড়ে যায়।
সো জায়গা যত বেশি হবে তত বেশি পুনঃশোষণ হবে। স্বাভাবিক কথা না? ছোট জায়গার মধ্য দিয়ে খাবার শোষণ কম হবে, বড় জায়গা হলে কি শোষণটা বেশি হবে। সো এই জন্য জায়গা বড় বলে তো এটা এমন না যে কিডনিটা এত বড় হয়ে যাবে। সো ভিতরেটা সুন্দর ব্যালেন্স করা হয়েছে, ভিতরে ছোট ছোট অভিক্ষেপ আছে, এটাকে আমরা বলি মাইক্রোভিলাই। এই অভিক্ষেপ থাকার কারণে জায়গার পরিমাণ বাড়ে, শোষণটা বাড়ে। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে প্রক্সিমাল প্যাচারোনালিকায় কি আছে, এই মাইক্রোভিলাই আছে। এই মাইক্রোভিলাইয়ের কাজ কি? বেশি বেশি পরিমাণে শোষণ তল তৈরি করা, যেন বেশি বেশি শোষণ হতে পারে। ঠিক আছে, ওকে। তো আমাদের আলহামদুলিল্লাহ এটা শেষ, টোটালি আসলে শেষ। আমরা এখন পড়বো হচ্ছে মূত্র তৈরির কৌশল, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সবাই প্যাচে লাগায়, এটা যদি পরীক্ষায় আসে, অনেকে আল্লাহর হস্তে মানে পাইছে প্রশ্ন লেখা শুরু করে, শেষ করার নামগন্ধ নাই, কারণ পারে বেশি এবং অনেক লেখা আছে বইয়ের মধ্যে। তো দেখা গেছে ধরো এটা আসছে গ নাম্বারে, 3 নাম্বার, দেখা গেছে এটার 3টা ধাপ আছে। তো মানে ম্যাক্সিমামে দেখা গেছে প্রথম ধাপটা লিখতে লিখতে তার 1-2 পৃষ্ঠা শেষ হয়ে গেছে, মানে পারে অনেক, কিন্তু সব ধাপ লিখতে লিখতে 2-2.5 পৃষ্ঠা শেষ। কিন্তু নাম্বার হচ্ছে 3, সে যত বেশি ভালোই লিখুক, ছবি আঁকতে এঁকে রেখে যত ভালোই করুক, 3-এর বেশি তো পাবে না। কিন্তু এইখানে এই পাকনামি করতে গিয়ে পরবর্তী আরেকটা সৃজনশীল প্রশ্নে দেখা গেছে সে ঘ নাম্বারই অ্যান্সার করার সময় পায় নাই, 4 নাম্বার বাদ। তো এই জন্য বোকামি করা যাবে না। তুমি অনেক জানতে পারো, ভেরি গুড, ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট, তুমি এমসিকিউ তো ইনশাল্লাহ অনেক ভালো করবা, সিকিউ তো ভালো করতে হবে, কিন্তু সময়ের কথা চিন্তা করে তোমাকে মূত্র তৈরির কৌশলটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে ধাপে ধাপে ইনশাল্লাহ পড়তে হবে, তাইলে তুমি ভালো করতে পারবা, নাহলে পারবা না। একদম অল্প কিছু জায়গা নিয়ে কাজ করতে হবে। চলো আমরা এখন এটা পড়ি। সো আমরা এখন পড়বো মূত্র তৈরির কৌশল। খেয়াল করো, আমরা এখন পড়বো মূত্র তৈরির কৌশল, কিভাবে মানুষের বডিতে মূত্র তৈরি হয়। তোমাদের বইয়ে একদম স্পষ্টভাবে বলা আছে 3টা ধাপ আছে, যে 3টা ধাপের মাধ্যমে মূত্র তৈরি হয়। কয়টা ধাপ? 3টা। প্রথমটা হচ্ছে যেটা গ্লোমেরুলাসের মধ্যে ঘটে, এটাকে আমরা বলি আলট্রা ফিল্ট্রেশন। তাহলে প্রথম ধাপ কোথায় ঘটে? গ্লোমেরুলাসের মধ্যে ঘটে। আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি আলট্রা ফিল্ট্রেশন। তাহলে গ্লোমেরুলাসের মধ্যে যেটা ঘটে আমরা এটাকে বলি আলট্রা ফিল্ট্রেশন। ওকে, তাহলে প্রথম ধাপটা গ্লোমেরুলাসে ঘটে, আমরা এটাকে বলি আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশনের পরে পরবর্তী ধাপ টিউবের মধ্যে ঘটে। এই পরবর্তী ধাপের নাম হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। আমি এটা পড়াবো, যতটুকু লাগবে তোমাকে বলে দিচ্ছি, খেয়াল করো। নির্বাচনমূলক পুনঃশোষণ। পরবর্তী ধাপের নাম হচ্ছে সক্রিয়ক্ষরণ। খেয়াল করে দেখো, ভেরি মাচ ইম্পর্টেন্ট, সক্রিয়ক্ষরণ। ওকে, তার আগে একটা জিনিসটা একটু খেয়াল করো, তোমাদের জন্য ভাইয়া একটা বই রেডি করেছি। এই যে এটা হচ্ছে ভাইয়ার প্রথম বই, ওয়ান শট বায়োলজি নোটবুক। হ্যাঁ, এই বইটা ইনশাল্লাহ তোমরা সবাই যদি এই বইটা ফলো করো, তুমি সিকিউরিটি ইনশাল্লাহ কোনোদিন আটকাবা না ইনশাল্লাহ। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যে ভাই পড়াচ্ছি না, যে প্রশ্নগুলো পড়াই দিচ্ছি, এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব ওই বইয়ে উত্তর সহ ভাই দিয়ে দিয়েছি। কী কী থাকতেছে একটু দেখো। প্রথম কথা, প্রত্যেকটা অধ্যায়, এটা কিন্তু ফুল সিলেবাসের বই, যে ফুল সিলেবাসের বই, বোটানি এবং জুলজি সব আছে। প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একদম সিকিউ অ্যানালাইসিস, অর্থাৎ এই অধ্যায়ের কোন টপিক থেকে সিকিউ বেশি আসে কম আসে তুমি বুঝে যাবা। এমসিকিউ অ্যানালাইসিস, এই যে কোন অধ্যায় থেকে কোন বছর এমসিকিউ বেশি আসে। তো যে অধ্যায়ে এমসিকিউ বেশি আসে, যে টপিকটা বেশি আসে, ওই টপিকটা বাদ দেওয়া যাবে না, ডায়াগোনাল পড়ে ফেলবা। এবার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার বইয়ের মেইন ফিচার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার্স। একদম বাছাই করে টেস্ট পেপার ঘেটে যে প্রশ্নগুলো প্রতি বছর আসে, এই প্রশ্নগুলো সুন্দর করে সিরিয়ালি একদম প্রশ্ন কীভাবে তুমি অ্যান্সার করবা ওই উত্তর সহ সুন্দর করে অল্প কয়েক পৃষ্ঠার মধ্যে দিয়ে দেওয়া চেষ্টা করেছি। এতে করে কী হবে, যখন তুমি ইনশাল্লাহ এই বইটা একবার রিভিশন দিবা, সময় লাগবে একটা অধ্যায় পড়তে সর্বোচ্চ ধরো 20-30 বা 40 মিনিট মোটামুটি, কিন্তু ওইটা পড়ার পরে তুমি যখন টেস্ট পেপার খুলবা, বা তুমি ভবিষ্যতে যে কোনো কম্পেনিয়ন বুক বা যে কোনো, মানে তোমার টেস্ট পেপারটাই মেইন, যে কোনো বই তুমি খুলবা, দেখবা তুমি ইনশাল্লাহ সকল প্রশ্নই তুমি এমনিতেই পারতেছো, তোমার মানে ঘেটে আর প্রত্যেকটা আলাদা করে পড়তে হবে না। ওকে, সো এখন থেকে তোমরা যদি এটা সলভ করো, তুমি খুব অল্প সময়ের মধ্যে এই বইটা শেষ করে ফেলতে পারবা। নেক্সট, শুধু সিকিউ না, এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ এইচএসসির এমসিকিউগুলো দিয়েছি। কীরকমভাবে? প্র্যাকটিসের জন্য দিয়েছি, খুব বেশি দেই নেই, কারণ অনেক দেখা যাবে তুমি প্র্যাকটিস করতে গেলে অনেক অধ্যায়ের 1000-2000 প্রশ্ন, তুমি তো এত 500-1000 প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগও নাই, সময় নাই, ইচ্ছা করে না। তো এই জন্য অ্যাটলিস্ট কিছু প্র্যাকটিস তুমি ইনশাল্লাহ বাসায় করো। এই জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো বড় অধ্যায় এখন 40টা, ছোটো অধ্যায় 20টা করে, বোর্ডের প্রশ্ন ইম্পর্টেন্টগুলো বাছাই করে প্র্যাকটিসের জন্য দিয়েছি। অ্যাটলিস্ট তুমি কিছু প্র্যাকটিস বাসায় করে মজা পাবা। ওকে, অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে ভালো লাগবে। এবার শুধু এটাই না, এডমিশন টাচ কি, আমি প্রত্যেকটা অধ্যায়, কোনো অধ্যায়ে 25টা, কোনো অধ্যায়ে 20টা করে এডমিশনের প্রশ্ন দিয়েছি, মেডিকেল এবং ঢাকা ভার্সিটির প্রশ্ন।
যাতে করে কী হবে, তুমি ওই অধ্যায়ের কিছু মেডিকেল প্রশ্ন তুমি প্র্যাকটিস করলে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস করলে, তোমার একটা আইডিয়া চলে আসলো, এখনই 20-25টা প্রশ্ন খুব অল্প সময় শেষ করতে পারবা, কিন্তু ভালো লাগবে যে আমি জানি কী প্রশ্নগুলো পরীক্ষায় আসে, এবং এগুলো কিন্তু বোর্ডের এমসিকিউতেও কমন আসে। সো এই বইটাতে এই জিনিসগুলো নিয়ে আমি সব কিছু, এই ওয়ান শট বায়োলজি নোটবুক, আমার নাম লেখা আছে, এই বইটা রেডি করেছি। তোমরা সবাই বোটানি এবং জুলজি অর্ডার করতে বন্দিপাঠশালা.education এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অর্ডার করতে পারো, এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে রকমারিতে পাবা। হ্যাঁ, রকমারিতে ক্যাশ অন ডেলিভারিতেই পাবা ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে, আর মানে সামনে ইনশাল্লাহ রকমারিতে তোমরা পাবা। হোয়াটসঅ্যাপ, যদি তোমরা লিঙ্ক মানে ওয়েবসাইটে যদি এটা তোমরা অর্ডার করতে লিঙ্ক খুঁজতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ, কোনো টেক্সট কল করলে দেখবা যে কেউ ধরে না, হোয়াটসঅ্যাপে তুমি তোমার পরিচয় দিয়ে তুমি কি জানতে চাচ্ছ জাস্ট একটা মেসেজের মধ্যে পুরোটা বিবরণ তুমি লিখে হোয়াটসঅ্যাপ করে রাখবা এই নাম্বারে, তাহলে ইনশাল্লাহ দেখবা তোমাকে রিপ্লাইয়ে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যে লিঙ্কে গিয়ে তুমি মানে বইটা কিনতে পারবা। ওকে, সো ডিসকাউন্ট চলমান আছে, তোমরা এখনই অর্ডার করবা, তাহলে ইনশাল্লাহ খুবই অল্প দামে বইটা তোমরা কিনতে পারছো। আর এই নাম্বারে তোমরা একটু তোমার নাম এবং কলেজের নাম একটু ছোট্ট পরিচয় দিয়ে দিলে, তাহলে আমাদের মেম্বারদের বুঝতে সুবিধা হয়। মাঝে মধ্যে অনেক মেসেজ আমি নিজেও চেক করি, সো আমারও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান শট বায়োলজি নোটবুক। আমার মনে হয় ইনশাল্লাহ তোমাদের সবার বায়োলজি প্রিপারেশন A to Z গুছানোর জন্য এই বইটি এনাফ হবে, এবং আমি যদি বলতে পারি যেটা এরকম ফার্স্ট ইয়ার থেকেই সবার এই বইটা সাথে রাখা ইনশাল্লাহ উচিত হবে, তাহলে তুমি দেখবা যে তোমার অনেক বই খুঁজতে হবে না। এই বইটা থেকে তুমি একটু রিডিং মানে মেন বইটা পড়ার পরে এই বইটা একবার পড়বা, দেখবা তোমার সকল পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা গুছিয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ ওয়ান শট বায়োলজি নোটবুক। চলে আসি আমরা আমাদের নেফ্রনের পার্টে। ওকে, সো প্রথম ধাপটা হচ্ছে কি বললাম, প্রথম ধাপটা হচ্ছে আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন। খেয়াল করে দেখো, আমরা গ্লোমেরুলাসের বেলা পড়েছিলাম এই যে প্রথমে ঢুকছে কে মোটা করে এফারেন্ট ধমনী, তাই না? এই যে এফারেন্ট ধমনিকা মোটা করে ঢুকছে, এফারেন্ট ধমনিকা ঢুকে সে এরকম কৈশিক জালিকায় বিভক্ত হয়েছে, এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কৈশিক জালিকায়, মানে অনেকগুলো ছোটো ছোটো নালীতে বিভক্ত হয়েছে। এই অনেকগুলো ছোটো ছোটো নালীতে বিভক্ত হয়েছে, আমরা এগুলো কৈশিক জালিকা হওয়ার পরে সে চিকন নালী দিয়ে বের হয়েছে। এই যে চিকন নালীটাকে আমরা বলি ইফারেন্ট ধমনিকা, তাই না? তাহলে সে এফারেন্ট হিসেবে প্রবেশ করেছে, এফারেন্ট ধমনিকা ভিতরে প্রবেশ করে, আর ইফারেন্ট ধমনিকা বের হয়, এক্সিট করে। ওকে, মনে রাখাটা খুবই ইজি, এবং ছবিতেই তুমি দেখতে পাচ্ছ একটা মোটা একটা চিকন, আর এটা হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, তাহলে আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবন, বাংলাটা পড়বা, বাংলা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন। ওকে, ছাঁকনি আর কি, অতি সূক্ষ্ম পরিস্রাবন। খেয়াল করো নেক্সট, এখানে কি ছিল? এখানে ছিল এরকম করে, এই যে এটা ছিল তোমার বোমেন্স ক্যাপসুল, তাই না? এই যে এরকম ছিল প্রক্সিমাল নালিকা, এটা পরের কাহিনী। ঠিক আছে, তাহলে এই ছিল তোমার বোমেন্স ক্যাপসুল, এবং এর মাঝখানে স্পেসটাকে আমরা কি বলছিলাম ভাইয়া? স্পেসটাকে বলছিলাম ক্যাপসুলার স্পেস। আমি একটু বড় করে আঁকছি তোমার বোঝানোর জন্য। খেয়াল করে দেখো ভাই, একটা জিনিস জাস্ট খেয়াল করো, চিন্তা করো ইনশাল্লাহ অ্যান্সার করতে পারো। দেখো, এই এফারেন্ট ধমনীটা মোটা হওয়ার কারণে এখানে যেই পরিমাণ রক্ত ঢুকবে, এটা চিকন হওয়ার কারণে এটা দিয়ে কি একই পরিমাণ রক্ত বের হইতে পারবে? পারবে না। মোটা জায়গা দিয়ে স্বাভাবিকভাবে রক্ত বেশি আসবে, কিন্তু চিকন হওয়ার কারণে সবগুলা ঠিক একইভাবে বের হতে পারছে না। তার মানে কি এখানে রক্তের পরিমাণ বেড়ে যাবে না? রাইট, যা ঢুকছিল সব তো একসাথে বের হতে পারবে না। তার মানে এই জায়গাটাতে অল টাইম রক্তের পরিমাণ বেশি থাকে বা রক্তের চাপ বেশি থাকে। রাইট, এইটাকে আমরা বলি হাইড্রোস্টেটিক চাপ। এটাকে আমরা কি বলি? হাইড্রোস্টেটিক চাপ। ভাই, এই হাইড্রোস্টেটিক চাপের মান বেশি থাকার কারণে এখানে যা যা ছিল সব কিছু ছেঁকে সব এই চাপের কারণে সব কিছু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচে এসে পড়বে, এই ক্যাপসুলার স্পেসে এসে পড়বে। তাহলে এখানে যা যা ছিল সব কিছু ছেঁকে এই ক্যাপসুলার স্পেসে, এই স্পেসটার মধ্যে এসে পড়বে। কথা কি বুঝতে পারছো? কেন? কারণ হাইড্রোস্ট্যাটিক চাপের মান এখানে বেড়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ কেন বেড়ে গেছে? কারণ এখানে যেই পরিমাণ রক্ত ঢুকছে, এখানে যেহেতু সব একই সাথে বের হতে পারছে না, সো এই জায়গাতে জটলা পাকাই গেছে, পরিমাণ বেড়ে গেছে। পরিমাণ বেড়ে যাওয়া মানে চাপের মান বেড়ে যাওয়া, ওই চাপের প্রেশার, ওই চাপে বা ওই ধাক্কায়, ওই ঠেলায় এখানে নিচে ছাঁকনি দিয়ে সব ছেঁকে পড়বে। সব কি ছেঁকে পড়বে? উত্তর হচ্ছে দুইটা জিনিস বাদে। কোন দুইটা জিনিস? যে দুইটা জিনিসের আকার বড়। একটা হচ্ছে রক্ত আমিষ বা রক্তের প্রোটিন, আর একটা হচ্ছে রক্ত কণিকা, ব্লাড সেল যেগুলো আছে, ব্লাড কর্পাসেল যেগুলো আছে, আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা। এই দুইটা জিনিস কখনোই ছেঁকে পড়বে না। আমি বলে দিলাম, ক্রস করে দিলাম। তাহলে পরীক্ষা হলে কীভাবে লিখবা? যে রক্তে হাইড্রোস্ট্যাটিক চাপের মান বেড়ে যাওয়ার কারণে প্রোটিন এবং রক্তকণিকা বাদে সকল উপাদান ছেঁকে ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়।
কথা সিম্পল। তাহলে কোন দুইটা জিনিস বাদে? প্রোটিন এবং রক্তকণিকা বাদে রক্তের সকল উপাদান ছেকে এই ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়। এই যে অংশটা এসে নিচে পড়ছে এইটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেট। এটাকে আমরা কি বলি? গ্লোমেরুলার ফিল্ট্রেট। অর্থাৎ গ্লোমেরুলাস হয়ে, গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হয়ে, ফিল্টারের মতো ছেকে ফিল্ট্রেশন হয়ে সে নিচে এসে জমা হয়েছে। এজন্য তার নাম কি? গ্লোমেরুলার ফিল্ট্রেট। তাহলে এই যে সব ছেকে পড়লো ভাইয়া, এটার নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। ওকে, তাহলে এই যে যা যা ছেকে পড়ছে, তাহলে এই সবগুলোর একসাথে আমরা কি বলি? গ্লোমেরুলার ফিল্ট্রেট। তাহলে বলো তো, গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে কি প্রোটিন আছে? উত্তর হচ্ছে না, নাই। কারণ প্রোটিন ছেকে পড়ে না। কেন পড়ে না? কারণ এগুলো সাইজ বড়। ছাঁকনি দিয়ে সাইজ বড় লিখে আটকা পড়ে যায়, চা পাতা আটকা পড়ে যায়, এরকম। তাহলে প্রোটিন এবং রক্তকণিকা এগুলো সাইজ বড় হওয়ার কারণে এগুলো ছেকে পড়ে না। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে এই দুইটা উপাদান নাই। ওকে, আচ্ছা, তো সব ছেকে পড়লো। ছেকে কোথায় জমা হয়েছে? ক্যাপসুলার স্পেসে জমা হয়েছে। এই যে এখানে যেই চাপের কারণে এই ছেকে পড়লো বা পরিস্রাবণ হলো, এটাকেই বলা হয়, দেখবা তোমাদের বইয়ে লেখা আছে, এটাকেই বলা হয় কার্যকর পরিস্রাবণ চাপ। 10 মিলিমিটার মার্কারির মতো মান, কার্যকর পরিস্রাবণ চাপ। সো যেই চাপের কারণে পরিস্রাবণ হয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়েছে বা ক্যাপসুলার স্পেসে এসে গ্লোমেরুলার ফিল্ট্রেট জমা হয়েছে, ওই চাপটাকে বলে কার্যকর পরিস্রাবণ চাপ, 10 মিলিমিটার মার্কারির মতো মান। ওকে, সো দিস ইজ ইট। এই হচ্ছে আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ। তাহলে আলট্রাফিল্ট্রেশন মানে সব কিছুই ছেকে পড়ছে, শুধু দুইটা জিনিস বাদে, প্রোটিন এবং রক্তকণিকা। এর বাদে গ্লোমেরুলাস দিয়ে সব ছেকে এখানে ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়েছে। এটা এই যে জমাকৃত তরলটা অংশটা, এটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই যে ছেকে পড়লো, এটাই হচ্ছে আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ। সো তোমরা ছবি আঁকবা ইনশাল্লাহ, এবং একই সাথে ছবিটা একসাথে আঁকলেও হবে, বাট ভাই যে কথাগুলো বলেছি এভাবে তুমি যদি ইনশাল্লাহ উল্লেখ করতে পারো, মোর দেন এনাফ। তাহলে খেয়াল করো, এফারেন্ট ধমনিকা দিয়ে যে পরিমাণ রক্ত প্রবেশ করে, এফারেন্ট ধমনিকার ব্যাস বড় হওয়ায়, ইফারেন্ট ধমনিকার ব্যাস ছোট হওয়ায়, কম হওয়ায়, যে এই গ্লোমেরুলাসে রক্তের চাপ বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক চাপ, এটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক চাপ বলি, হাইড্রোস্ট্যাটিক চাপ যখন বেড়ে যায়, এর ফলে রক্তের সমস্ত উপাদান, ব্র্যাকেটে প্রোটিন এবং রক্তকণিকা বাদে সমস্ত উপাদান ছেকে গ্লোমেরুলাস থেকে ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়। এই ক্যাপসুলার স্পেসে জমাকৃত তরলকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলে। ওকে, একেই আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ বলে। এটি যে চাপের কারণে সংঘটিত হয় তাকে বলে কার্যকর পরিস্রাবণ চাপ। মানে পরিস্রাবণ হয়েছে যে কার্যকর চাপের কারণে, সেটা কার্যকর হয়েছে যে চাপের কারণে, কার্যকর পরিস্রাবণ চাপ মান হচ্ছে 10 মিলিমিটার মার্কারি। তাহলে একটু কিছু ওই মানে ম্যাথ কিছু মানটান লিখলে খাতার ভ্যালু বাড়ে, হ্যাঁ, সৃজনশীলের ভ্যালু বাড়ে, স্যারদের পছন্দ হয়। ওকে, তাহলে খেয়াল রাখবা, এই যে হয়ে গেছে আমাদের আলট্রাফিল্ট্রেশন। পরেরটায় এখন ভাই খেয়াল করো, এই ক্যাপসুলার স্পেসে যা জমা হয়েছিল, বেশি বড়, আগের ছবিগুলো বেশি বড় করে রাখছি না, বোঝানোর জন্য বেশি বড় রাখছি। আচ্ছা খেয়াল করো, এই ক্যাপসুলার স্পেসে যা জমা হয়েছিল ভাই, সব কি মূত্র দিয়ে বের হয়ে যাবে? এটা কি সম্ভব? যে ভাই ক্যাপসুলার স্পেসে যা জমা হয়েছিল সব বের হয়ে যাবে? সম্ভব না ভাই, সব সম্ভব, এটা সম্ভব না। তাহলে ক্যাপসুলার স্পেসে যা জমা হয়েছিল সব তো বের হয়ে যাবে না, রাইট? খুবই সিম্পল কথা, সব বের হলে তো আর হইল না, তার মানে সব তো আর মূত্র দিয়ে বের হবে না, সিম্পল। তাইলে এই যে ধরো, এই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট ছিল ক্যাপসুলার স্পেসে। এখন এই এখানে তো গ্লুকোজ আছে, সোডিয়াম আছে, শরীরে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে, অনেক কিছু আছে প্রয়োজনীয় উপাদান, সব কি মূত্র দিয়ে বের হয়ে যাবে? না। তার মানে এই টিউবের মধ্যে, এই টিউবগুলোর মধ্যে প্রক্সিমাল নালিকায় বিশেষ করে মেনলি যা গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়েছিল, খেয়াল করো, যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা অলরেডি তৈরি হয়ে উপরে স্পেসে জমা আছে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের দেখা গেছে যে প্রায় 80%, প্রায় 80% নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে আবার রক্তে প্রবেশ করে। অর্থাৎ এই যে প্রক্সিমাল নালিকা দেখতে পাচ্ছ, বলছিলাম এখানে মাইক্রোভিলে আছে, তাই না? এই যে ফলে দেখতে পাচ্ছ এখান দিয়ে এরা এই আশেপাশে রক্তনালী আছে, সো এর মাধ্যমে অ্যাবজর্ব হয়ে রক্তনালীতে চলে যায়। তাহলে দেখছো, যা গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়েছিল তার 80%, 80% আবার পুনঃশোষণ হয়, রিঅ্যাবজর্ব হয়, হয়ে এখানে কিছু হয়, এখানে কিছু হয়, এখানে কিছু হয়, এরকম আর কি। বুঝতে পারছো? সব জায়গায় কিছু না কিছু হয়। পানি তো সব তো আর মূত্র দিয়ে বেড়ে যাবে না, রক্ত কি সব বেড়ে যাবে না? পানি তো মিক্স, অনেক পানি রিঅ্যাবজর্ব হবে, শোষণ হবে, কিছু পানি মূত্র দিয়ে বের হবে, সব তো বের হয়ে যাবে না, তো রক্ত খালি হয়ে যাবে না। তো এই যে নির্বাচনমূলক পুনঃশোষণ, নির্বাচনমূলক কেন বলি? কারণ সব এই যে নির্বাচন করে করে
সবাইকে তো শোষণ করা যাবে না। এখন ধরো ক্রিয়েটিনিন বর্জ্য পদার্থ, ওরা শোষণ করে লাভ আছে? ও তো বর্জ্য। ইউরিক অ্যাসিড দরকার আছে, বেশি শোষণ করার দরকার নাই। কিন্তু গ্লুকোজ না ভাই, গ্লুকোজ একটাও বাদ দেওয়া যাবে না। এই যে সমস্ত গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো যে পুনঃশোষণ হয় একদম নির্বাচন করে করে, ওরে ওরে দরকার, এ ভালো, ওরে ওরে ঢুকা ভিতরে, আর খারাপ ট্রে মারো ব্যয় করো, এরকম, বুঝছো? তাহলে খেয়াল করো, এই টিউবের মধ্যে নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। তাহলে খেয়াল করো লাইনটা, গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে পুনরায় রক্তে প্রবেশ করে, কারণ আশেপাশে রক্তনালী আছে। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে প্রধান জায়গা মেইনলি এই নির্বাচনমূলক পুনঃশোষণটা কোথায় ঘটে? প্রক্সিমাল প্যাচানো নালিকায়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা প্রক্সিমাল প্যাচানো নালিকায়। অলমোস্ট দেখা গেছে প্রায় 60%ই এইখানে রিঅ্যাবজর্ব হয়। প্রায় সমস্ত গ্লুকোজ, খেয়াল করে দেখো, সমস্ত গ্লুকোজ, মনে রাখবা গ্লুকোজ কিন্তু নর্মালি মূত্র দিয়ে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে সমস্যা আছে, কারণ গ্লুকোজের একদম 100%ই রিঅ্যাবজর্ব হয়ে যায়, মূত্রে থাকে না। ওকে, আবার ধরো সমস্ত গ্লুকোজ সাথে মনে করো অ্যামাইনো অ্যাসিড, প্রয়োজনীয় পানি, এরপরে ধরো সোডিয়াম, পটাশিয়াম, যত ধরনের প্রয়োজনীয় আয়রন টায়রন আছে, যা যা আছে প্রয়োজন, সব কিছু এই নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে রক্তে আবার পুনরায় শোষণ হয়। এটাকে আমরা বলি নির্বাচনমূলক পুনঃশোষণ। ওকে, আচ্ছা, এবার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে সক্রিয়করণ। সক্রিয়করণ কোনটা? এই যে দেখো এই টিউবগুলা, ধরো আমি একটু আবার ছবিটা আঁকতেছি। এই যে টিউবগুলো আছে, মনে করো এই টিউবগুলো আছে, প্রক্সিমাল প্যাচানো নালিকা, দূরবর্তী প্যাচানো নালিকা, লুপোফেনলি, সবগুলো আঁকছি। টিউবগুলো চারপাশে কি বলছি? রক্তনালী আছে, রাইট? ধরো এভাবে রক্তনালী আছে, এই টিউবগুলো চারপাশে, এই চারপাশে ধরো এভাবে রক্তনালী আছে। হ্যাঁ, ধরো রক্তনালীগুলো পেঁচাই আছে, এখানে আছে, আশেপাশে আছে। এখন খেয়াল করে দেখো তো, বুঝলাম ভাই যে এগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলো আপনি রিঅ্যাবজর্ব করলেন, শোষণ করলেন, এটা বুঝলাম। এবং শোষণ করার জন্য প্রক্সিমাল প্যাচানো নালিকাতে একদম মাইক্রোভিলাই আছে, তাই না? এই যে এরকম মাইক্রোভিলাই এর মতো অভিক্ষেপ আছে, এটা ভাই বলছি, তাই না? এরকম মাইক্রোভিলাই আছে। এই মাইক্রোভিলাই থাকার কারণে বেশি বেশি জায়গা তৈরি হয়, স্বাভাবিক। জায়গা দেখাইছি একটু আগে, জায়গা বাড়লে শোষণ বেশি হবে, সিম্পল, শেষ। এটা গেল। নেক্সট হচ্ছে দেখো এই সক্রিয়, এখন ভাই ঠিক আছে বুঝলাম, যা যা প্রয়োজন আপনি এগুলো নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে শোষণ করছেন, বুঝলাম। এখন রক্তের মধ্যে তো কিছু খারাপ পদার্থ থাকেই, আছে না? ধরো প্রতিনিয়ত রক্তের মধ্যে ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে, প্রতিনিয়ত রক্তের মধ্যে তোমার প্রতিনিয়ত ধরো ইউরিক অ্যাসিড, পিউরিন বিপাকের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এগুলো তো ধরো প্রতিনিয়ত তৈরি হচ্ছেই, তাহলে রক্তের মধ্যে কিছু না কিছু আছে। তাহলে এগুলাকে কী করে জানো? সক্রিয় ক্ষরণের মাধ্যমে এগুলাকে আবার দিয়ে দেয়। সক্রিয় ক্ষরণের মাধ্যমে এগুলাকে হচ্ছে আবার ইয়েতে দিয়ে দেয়, এই টিউবের মধ্যে দিয়ে দেয়। এটাকে বলা হয় সক্রিয়করণ। সক্রিয়ভাবে এই ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এগুলোকে আবার টিউবের মধ্যে ব্যাক করায় দেয়। যেগুলো রক্তে ছিল টুকটাক, এগুলোকে আবার রক্তে দিয়ে দেয়। এছাড়াও ধরো তুমি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ আছে, পড়বো ইনশাল্লাহ ফিউচারে। সোডিয়াম পটাশিয়াম পাম্প, ওখানে প্রোটনের পাম্প আছে। সো ওখানে একই সাথে সক্রিয়করণে তুমি স্বাভাবিক তুমি একটা আয়ন অ্যাবজর্ব করবা, এর বিনিময়ে একটা আয়ন তোমাকে ছাড়তে হবে চার্জের ব্যালেন্স করতে গেলে। তো দেখা যায় প্রোটনও হচ্ছে সক্রিয়করণের মাধ্যমে নিষ্কাশিত হয়। এরকম কিছু পদার্থ, সব লিখতে হবে না, কয়েকটা নাম লিখলেই হবে। ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, প্রোটন ইত্যাদি সক্রিয়করণের মাধ্যমে পুনরায় আবার টিউবে প্রবেশ করে, পুনরায় আবার রক্ত থেকে টিউবে প্রবেশ করে এবং পরবর্তীতে মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। শেষ। এই হচ্ছে সক্রিয়করণ। এই তিনটা স্টেপের মাধ্যমে মূত্র তৈরি হয়। ওকে, তাহলে ফার্স্টে কি পড়ছি আমরা? ফার্স্টে হচ্ছে পড়লাম আলট্রাফিল্ট্রেশন বা অতি সূক্ষ্ম পরিস্রাবণ। আলট্রাফিল্ট্রেশন কোনটা বললাম? এটা একদমই ভালোভাবে সবাই আশা করি বুঝতে পেরেছ। গ্লোমেরুলাস দিয়ে এই যে ছাঁকনি দিয়ে সব ছেঁকে পড়ে, ছেঁকে ক্যাপসুলার স্পেসে জমা হয়। ভেরি গুড। দুইটা জিনিস ছেঁকে পড়বে না, একটা হচ্ছে প্রোটিন আর একটা রক্তকণিকা। এটা কখনোই ছেঁকে পড়বে না, কারণ এদের সাইজ বড়। তো ভালো কথা পড়ছে। এখন সব তো আর খারাপ না, অনেক এখানে ভালো পদার্থ আছে, এগুলোকে আবার রিঅ্যাবজর্ব করতে হয়। এটাকে আমরা বলি নির্বাচনমূলক পুনঃশোষণ। এই যে নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে আমরা এদেরকে রিঅ্যাবজর্ব করব। ওকে, এই যে সমস্ত গ্লুকোজ, এগুলো ভালো জিনিস, অ্যামাইনো অ্যাসিড, পানি, সোডিয়াম, বিভিন্ন আয়নগুলো, এগুলো আবার এই যে আশেপাশে যে রক্তনালীগুলো আছে এগুলোতে রিঅ্যাবজর্ব হবে। ওকে, পুনঃশোষণ হবে। খুবই সিম্পল, সব তো বের করে দিবা না মূত্র দিয়ে। তো কি পরিমাণ পুনঃশোষণ ঘটে? যা গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়েছিল তার 80%, মানে ম্যাক্সিমামটাই কিন্তু আবার অ্যাবজর্ব হয়ে যায়। জাস্ট 20% মূত্র আকারে বের হওয়ার জন্য রেডি হয়েছে। ওকে, আচ্ছা, বর্জ্যগুলো তো অ্যাবজর্ব করে লাভ নাই। নেক্সট, যদিও কিছু ইউরিয়া তোমার অ্যাবজর্ব হয়, তারপর ম্যাক্সিমামটাই বের হয়ে যায়। নেক্সট দেখো, এখন রক্তে তো
কন্টিনিউয়াসলি ক্রিয়েটিনিন তৈরি হয়, ইউরিক অ্যাসিড তৈরি হয়, পিউরিন বিপাকের ফলে মাসেল থেকে ক্রিয়েটিনিন পাওয়া যায়। আবার প্রোটন বিভিন্ন আয়নের ব্যালেন্স করতে গেলে অনেক আয়ন ছাড়তে হয়। সো সক্রিয় ক্ষরণের মাধ্যমে এগুলো আবার টিউবে, রক্ত থেকে টিউবে চলে যাবে। ওকে, তাহলে আলটিমেটলি ফাইনালি এই যে মূত্রটা এবার লাস্টে ফাইনালি এরকম সব ধাপ শেষে সংগ্রহনালিকা হয়ে ডাক্টর বেলিনে হয়ে ওই যে পিরামিড হয়ে পেলভিসে এসে জমা হয়, ইউরেটার দিয়ে পরবর্তীতে মূত্রথলি চলে আসে। শেষ। এই হচ্ছে ভাইয়া মোটামুটি মূত্রথলির কৌশল। সো আমি যেখানে বলছি 3টা পয়েন্ট, তুমি যদি 3টা পয়েন্ট এক প্যারা করেও লিখো, 3 প্যারা, এবং ছবি আঁকলে আরেকটা প্যারার জায়গা শেষ, মানে 2 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। 2 পৃষ্ঠা শেষ হলে এনাফ। এটা 3 নম্বরের জন্য আসুক, 4 নম্বরের জন্য আসুক। বাট অবশ্যই যে কথাগুলো আমি বলেছি বা আমি বোর্ডে লিখেছি, এই কথাগুলো তোমার অবশ্যই খাতা থাকতে হবে, তাইলে ইনশাল্লাহ হবে। বইয়ের মধ্যে আরও অনেক কিছু আছে, তুমি চাইলে বইটা একবার রিডিং দিতে পারো। বাট আমি যে কথাগুলো উল্লেখ করলাম এগুলো যদি তোমার খাতার মধ্যে থাকে, তাহলে তুমি ধরো খুব ইজিলি তুমি তখন ভালো একটা মার্কস পাবে। নাইলে দেখা যাবে যে তোমার মানে নাম্বার কাটাকাটি শুরু হবে আর কি। তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো মোটামুটি যদি তোমার ইনশাল্লাহ খাতার মধ্যে থাকে, তোমার এখান থেকে কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের আলহামদুলিল্লাহ মূত্র তৈরির কৌশলটা শেষ। এটা শেষ, নেফ্রনের গঠন শেষ, বৃক্কের গঠন এটা শেষ, আমরা গ্লোমেরুলাসটা পড়ে ফেলেছি। আমরা এখন পড়বো অসমোরেগুলেশন এবং হরমোনের ভূমিকা, একসাথে পড়বো, খুবই ইম্পর্টেন্ট, সবাই ভালো করে ফোকাস করো। ভাই দেখো, অসমোরেগুলেশন, প্রথম কথা হচ্ছে অসমোসিস মানে কি? রেগুলেশন। দেখো, রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ, আর অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ। অসমোসিস মানে কি? অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ। ওকে, অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ, আর রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। এখন বুঝতেই পারছো, কোষের ভিতরে এবং বাইরের, ভিতরে এবং বাইরে হোমিওস্টেসিস রক্ষা করা হয়। হোমিওস্টেসিস মানে কি? ভারসাম্য। তাহলে দেহের ভিতরে এই যে ভারসাম্য রক্ষা হয়, এই ভারসাম্য রক্ষার, বিভিন্ন আয়নের ভারসাম্য রক্ষার কৌশলটাই হচ্ছে অসমোরেগুলেশন, কারণ এটা অভিস্রবণের মাধ্যমেই হয়। ওকে, এবং এক্ষেত্রে খুবই ভাইটাল হচ্ছে, মনে রাখবা, পানি। অসমোরেগুলেশনে দেখবে লেখা আছে পানি, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এই 4টা আয়নের কথা তোমাদের বইয়ে লেখা আছে। পানি, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন। খেয়াল করে দেখো ভাইয়া, মনে রাখবা একটা জিনিস, জাস্ট নর্মালি চিন্তা করো। ধরো এখানে একটা টিউব আছে, এর আশেপাশে অনেকগুলো কোষ আছে, এখানে আমার একটা কোষ আছে। ওকে, চিন্তা করো জাস্ট। এখন দেখো, ধরো ফর এক্সাম্পল, ধরো এখানে এই টিউবটার মধ্যে সোডিয়াম ঢুকবে। ওকে, কোনো কারণে সোডিয়ামের দরকার, সোডিয়াম ঢুকলো। আর সোডিয়াম কি? একটা দ্রব, রাইট? সোডিয়াম কি? একটা দ্রব। তো স্বাভাবিক, তুমি জানো যে দ্রব হুট করে কোনো জায়গায় দ্রব গেছে, ওখানে তো অভিস্রবণের ডেফিনেটলি উল্টাপাল্টা হবে, ব্যালেন্স নষ্ট হবে, রাইট? সো অবশ্যই যেখানে দ্রব গেছে, এটাকে মেনটেন করার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য তার সঙ্গে পানিও ঢুকবে, অর্থাৎ দ্রাবকও ঢুকবে, যেন অভিস্রবণের চাপটা ব্যালেন্স থাকে। এই যে শরীরের মধ্যে অভিস্রবণিক চাপের যে ব্যালেন্সটা, এটাই আসলে ভাইয়া অসমোরেগুলেশন। এটা যদি ঠিক না থাকে, তাহলে তোমার বডির হোমিওস্টেসিসটা মেনটেন হবে না, তোমার বডিতে তুমি কোনো ব্যালেন্স তুমি করতে পারবে না, বডির ব্যালেন্স নষ্ট হবে। ওকে, তাহলে অসমোরেগুলেশন সহজ কথা, অভিস্রবণের নিয়ন্ত্রণ, অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ। এবং একটা জিনিস বুঝলা, যে যদি কোনো জায়গায় ধরো এখান থেকে সোডিয়াম বের হচ্ছে, সোডিয়াম যদি বের হয়, তুমি বুঝে যাবা সোডিয়াম যদি বের হয়, এখানে অবশ্যই পানিও তার সাথে বের হয়ে যাবে, কারণ এই যে ব্যালেন্স করার জন্য। ওকে, দ্রব এবং দ্রাবকের এই ব্যালেন্সটা খুবই জরুরি, কারণ নাহলে অভিস্রবণিক চাপের ব্যালেন্স যদি ঠিক না থাকে, হোমিওস্টেসিস ঠিক থাকবে না। হোমিওস্টেসিস মানে কি? দেহের ভারসাম্য। ওকে, তখন দেখা যাবে কোনো একটা সেলের মধ্যে ফুলে গেছে, পানিটারে জমে, মানে বডির উল্টাপাল্টা সমস্যা তৈরি হবে। আমরা এখন পড়বো এই অসমোরেগুলেশনটা, পরীক্ষায় আসুক আর যাই আসুক, তুমি ব্যাখ্যা হবে 2টা জিনিস দিয়ে, সেটা হচ্ছে 2টা হরমোন। একটা হচ্ছে ADH, আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন। এই 2টা হরমোন মূলত এই কাহিনীটা করে, এই অভিস্রবণিক চাপের ব্যালেন্সটা করে। আমরা এই 2টা হরমোন ইনশাল্লাহ ভালো করে পড়বো, তারা কীভাবে কাজ করে, তাইলে আমাদের পড়া শেষ। ওকে, চলো আমরা এখন পড়বো ফার্স্টে ADH। খেয়াল করে দেখো, ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আগে তোমার বুঝতে হবে এটার মানে কি। অ্যান্টি ডাইউরেটিক, ডাইউরেটিক মানে প্রস্রাব, হ্যাঁ, সহজ কথা, মূত্রের অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেসিস মানে কি? মূত্র, বেশি বেশি মূত্র ত্যাগ করা আর কি। এটা অ্যান্টি মানে কি? বিপরীত, তাই না? তার মানে সে মূত্রের বিপরীত। কি রে ভাই, এটা কি কাহিনী? মূত্রের বিপরীত, মূত্র, মূত্রের এটা মানে কি? তার মানে ওর কাজ হচ্ছে সে মূত্র বেশি হইতে দিবে না, মূত্রের বিপরীত কাজ করবে, মূত্রের কাজ করবে, মানে বেশি মূত্র হইতে দিবে না। ওকে, এখন তাহলে আমরা পড়বো সে আসলে কখন বের হবে, কোথায় কাজ করবে, কীভাবে কাজ করবে। খেয়াল করো, ধরো ভাইয়া কোনো কারণে তোমার রক্তের
আমি এখানে লিখবো, হ্যাঁ খেয়াল করো, ওকে ধরো ভাই কোনো কারণে ধরো তোমার রক্তে কোনো কারণে রক্তের পানি কমে গেল, রক্তের আয়তন কমে গেল। ওকে, সাপোজ রক্তের পানি কমে গেল, তোমার ধরো তুমি আজকে পানি কম খাইছো, তো রক্তের পানি কমে গেল, রক্তের আয়তন কমে গেল। তো রক্তের আয়তন কমে গেলে কি হবে? রক্তের চাপ কমে যাবে। খুবই সিম্পল ভাই বলছিলাম, তাই না? পানির পরিমাণ কমে গেলে রক্তের আয়তন কমে যাবে, রক্তচাপ কমে যাবে। এখন যখন রক্তচাপ কমে যায়, বডিতে অলরেডি রক্তের চাপ কম, অলরেডি রক্তে পানি কম আছে, রাইট? আমি একটু উপরে লিখি এটা সুন্দর করে, রক্তে ধরো পানি কম, রক্তে ধরো পানি কম, রক্তে পানির পরিমাণ কমে গেল। ওকে, রক্তে মনে করো পানির পরিমাণ কমে গেছে, আয়তন কমে গেছে, রক্তচাপ কমে গেছে। রক্তচাপ কমে যাওয়াটা তো খুবই রিস্কি একটা বিষয়। এখন ধরো রক্তে অলরেডি পানি কম, তুমি কি করলা? মূত্রের মাধ্যমে আরও পানি বের করে দিলা। বাঁচবা তুমি? বাঁচবা না। তাহলে তোমার কী করতে হবে? যেহেতু রক্তে পানি কম আছে, এখন তোমার পানি সেভ করতে হবে। তোমার শরীরে যে পানিটা আছে, ওই পানিটা চেষ্টা করতে হবে যেন কম বের হয়। এটাই হচ্ছে এডিএইচের ফাংশন। খেয়াল করো, তাহলে দেখো রক্তচাপ কমে গেছে। রক্তচাপ কমে গেলে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে কিছু অসমো রিসেপ্টর আছে। আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে কিছু অসমো রিসেপ্টর, বুঝতে পারতেছো? এরা রিসেপ্টর মানে এরা উদ্দীপনা গ্রহণ করতে পারে। ওই যে চাপ কমে গেছে, এটা ফিল করতে পারে। এই অসমো রিসেপ্টর আছে, ওরা স্টিমুলেটেড হয় বা উদ্দীপ্ত হয়। অসমো রিসেপ্টরগুলো উদ্দীপিত হয়, এক্সাইটেড হয়। এক্সাইটেড হলে কী হয়? ওরা এডিএইচ ক্ষরণ করে। কি ক্ষরণ করে? এডিএইচ। হাইপোথ্যালামাস থেকে তখন কী ক্ষরণ হয়? এডিএইচ হরমোন ক্ষরণ হয়, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। যে না ভাই, অলরেডি রক্তের চাপ কম আছে ভাই, প্লিজ মূত্র আর ত্যাগ করো না, মূত্র হয়ে যাও। এই যে এডিএইচ বের করছে। ওকে, এখন এডিএইচটা মনে রাখবা, হাইপোথ্যালামাস থেকে ফার্স্টে এটা এসে জমা থাকে পশ্চাৎ পিটুইটারিতে, এবং তোমরা পড়েছ হয়তো বা পিটুইটারির গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে দুইটা হরমোন বের হয়, একটা এডিএইচ আর একটা অক্সিটোসিন। এই যে হাইপোথ্যালামাস থেকে সেটা পিটুইটারির মধ্যে জমা থাকে, নিউরনের মাধ্যমে আসে। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় নিউরোসিক্রেশন। কি বলে? নিউরোসিক্রেশন, কারণ নিউরনের মাধ্যমে আসে। তাহলে হাইপোথ্যালামাস থেকে যখন অসমো রিসেপ্টরগুলো উদ্দীপিত হয়, প্লাস মানে হচ্ছে উদ্দীপিত হয়, যখন উদ্দীপিত হয়, স্টিমুলেটেড হয়, তখন এডিএইচ হরমোনটা কই জমা থাকে? কই আসে? পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা থাকে। তারপর পশ্চাৎ পিটুইটারি থেকে বের হয়ে সেটা চলে যায় বৃক্কের নেফ্রনের মধ্যে। নেফ্রনের কোথায় যায়? নেফ্রনের সাধারণত এটা কালেক্টিং ডাক্ট এবং ডিস্টাল টিউবিউল দুই জায়গাতেই কাজ করে। মেইনলি নেফ্রনের কালেক্টিং টিউবিউলে কাজ করে। যে কালেক্টিং টিউবিউল, সাথে বইয়ে কিছু জায়গায় ডিস্টাল কনভলিউটেড টিউবিউল লেখা আছে, বাট মেইনলি কালেক্টিং ডাক্ট থেকে কাজ করে, কালেক্টিং টিউবিউলে কাজ করে, সংগ্রহের নালী থেকে কাজ করে। ওখানে সে কী করে? এডিএইচ কী করে? টিউবিউলের পানি ভেদ্যতা বাড়িয়ে দেয়। টিউবিউলের কালেক্টিং টিউবিউলের পানি ভেদ্যতা বাড়িয়ে দেয়। তাহলে পানি বেশি বেশি এখন ভেদ করে ঢুকতে পারবে। পানি ভেদ্যতা বাড়িয়ে দেয়। খেয়াল করে দেখো ভাইয়া, পানি ভেদ্যতা যদি বাড়িয়ে দেয়, তা জিনিসটা কী দাঁড়াচ্ছে? খেয়াল করো, আমি একটু ছোটো করে লিখতে হবে না, জায়গা নেই, তোমরা দেখতেছো আশা করি, হোপফুলি। দেখতেছো না? ওকে, ঠিক আছে, ছোটো করে দিলাম লেখার জন্য। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে টিউবওয়েলের পানি ভেদ্যতা বাড়িয়ে দেয়। কীরকম দেখো, সবাই বোঝার চেষ্টা করো। এই ধরো এখানে টিউব আছে, ধরো টিউব আছে, এটা হ্যাঁ টিউব আছে, বা এভাবে টিউব আছে, খেয়াল করো টিউব আছে। দেখো পানি ভেদ্যতা বাড়িয়ে দেয়, যার কারণে এখন বেশি বেশি পরিমাণ পানি মূত্র দিয়ে না গিয়ে বেশি বেশি পরিমাণ পানি এখন রক্তে প্রবেশ করবে, রিঅ্যাবজর্ব হবে। এই যে যেহেতু পানি ভেদ্যতা বেড়ে গেছে, আগে যে পরিমাণ পানি সে শোষণ করত, এখন তার চেয়ে অনেক বেশি পরিমাণ পানি সে ধরে রাখবে, শোষণ করবে। যার কারণে বুঝতে পারছো, আগে যে মূত্রতে যে পরিমাণ পানি বের হওয়ার কথা ছিল, তা কি বের হবে? হবে না, কারণ বেশি বেশি পরিমাণ পানি শোষণ করা শুরু করছে। ফলে বেশি পানি, ফলে পানির শোষণ, পানির রিঅ্যাবজর্ব, পানির পুনঃশোষণ বাড়বে। ফলে পানির পুনঃশোষণ অনেক বেশি বাড়বে, কারণ বেশি বেশি পানি শোষণ করা শুরু করছে। পানি যদি বাড়ে, তাহলে কি রক্তের পরিমাণ বাড়বে, রক্তের আয়তন বাড়বে, রক্তের চাপ বাড়বে। এই যে ব্যালেন্স হয়ে গেল, দেখছো? রক্তের আয়তন বাড়বে, একইভাবে ফলে রক্তচাপ বাড়বে। এই যে ফলে রক্তচাপ বাড়বে, এই যে রক্তচাপ বেড়ে গেছে, রক্তচাপ কমে গেছিলো, এটা আবার বেড়ে গেছে। এটাই হচ্ছে ভাইয়া এডিএইচ এর ভূমিকা।
ওকে, তো পরীক্ষা যদি আসে ইনশাল্লাহ ভাইয়া যেভাবে বলছি এভাবে মনে রেখে ফ্লোচার্ট আকারে লিখতে পারো, তুমি ছবি আঁকতে পারো, বইয়ের মতো করে লিখতে পারো, বাট এটা ফ্লোচার্ট আকারে লিখলেই আমার মনে হয় তুমি মার্কস ভালো পাবা। ঠিক আছে, তো আশা করি সবাই ইনশাল্লাহ বুঝতে পেরেছো। এটা তোমাদের বইয়ের মধ্যে কালেক্টিং টিউবুল কোনো জায়গায় আছে, কোনো জায়গায় আবার ডিজিটাল কনভার্টার টিউবুল আছে, এটা নেপ্যাচ লাগাও না, কোনো সমস্যা নেই, দুই জায়গাতেই মোটামুটি কাজ করে, মেনলি কালেক্টিং টিউবুলে কাজ করে। ডিজিটাল টিউবুলে কাজ করে মূলত অ্যালডোস্টেরন। ওকে, সো ড্যাফ্রনে কালেক্টিং টিউবুলে এটা কাজ করে, কাজ করার পরে ওখানে কী করে, টিউবুলের পানি ভেদ্যতা বাড়িয়ে দেয়, পানি বেশি বেশি অ্যাবজর্ব করে। এই যে ছবিটা দেখছো, বেশি বেশি পরিমাণে সে এখন পানি অ্যাবজর্ব করে। পানি যদি বেশি বেশি রক্তে চলে আসে, পুনঃশোষণ করে, রক্তে পানির পরিমাণ বেড়ে যায়, রক্তের আয়তন বেড়ে যায়, সো রক্তচাপ বেড়ে যাবে। ওকে, এইভাবে সে আসলে এই মূত্রর পরিমাণটা কমাই দিচ্ছে। দেখছো, তো খেয়াল করো, সে কিন্তু তাহলে বেশি বেশি পানি শোষণ করার মাধ্যমে মূত্রের পরিমাণ কমিয়ে দিল, রাইট? সে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখো, বেশি বেশি পানি শোষণ করার কারণে মূত্রের পরিমাণ কিন্তু সে এখন কমিয়ে দিল, এই জন্য এন্টি মূত্র। দেখছো, এডিএইচ কি বলছি, এন্টি মূত্র, মূত্রের এন্টি কাজ করে, এগেনস্টে কাজ করে, মূত্রের পরিমাণ কমাই দিছে, কমাই দিয়ে পানিটাকে সে অ্যাবজর্ব করে সে পানিটাকে রক্তে নিয়ে আসছে। তাহলে মূত্রের পরিমাণ যদি কমে যায়, এবার চিন্তা করে বলো তো, মূত্রের পরিমাণ কমে গেছে, দেখবা যখন প্রস্রাব কম করো, হ্যাঁ, প্রস্রাব ঘন হবে না? এক্স্যাক্টলি, তার মানে তখন মূত্রটা ঘন হবে। তাহলে মূত্রের পরিমাণ যখন কমাই দিছে তখন মূত্রটা হবে ঘন। তাহলে এডিএইচের কারণে মূত্র কেমন হয়, ঘন হয়, গাঢ় হবে, কারণ পানি কম। ওকে, পানি বেশি হলে মূত্র কী হবে, হালকা হবে, লঘু হবে, তো এখানে মূত্রটা ঘন হবে। ঘন বানানটা হচ্ছে কিনা আমি জানি না, ঘন কি ওকার আছে, যাই তোমরা দেখে নিও, ঘন মনে নেই আমার, তোমরা একটু ডার্ক ইউরিন আর কি, সো এটা একটু দেখে নিও, ডার্ক না, কনসেন্ট্রেটেড ইউরিন, মানে ঘনত্ব বেশি, হ্যাঁ, এটা হবে। সো এটা হচ্ছে ভাই আসলে এডিএইচের ভূমিকা। আশা করি তোমরা ইনশাল্লাহ এডিএইচটা সবাই ভালো করে আলহামদুলিল্লাহ পড়তে পেরেছো। হোপফুলি তোমাদেরকে ভাই এটা বুঝতে পেরেছি, যদি এটা বুঝতে পারি ইনশাল্লাহ আমি এখন সামনের দিকে যাব। ওকে, সো আশা করছি এটা আলহামদুলিল্লাহ ডান। যদি ডান হয়ে থাকে তাহলে এখন আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাব। এটা এখান থেকে শুরু করেছি আর কি, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে শুরু করেছি, এই যে। ওকে, তো আমি এটা অলরেডি কয়েকবার করে বলে দিছি। তাহলে মেনলি এটা আমাদের হাইপোথ্যালামাসের অসমোরিসেপ্টরকে উদ্দীপিত করে, উদ্দীপিত করার মাধ্যমে এই তখন দেখা যায় এডিএইচ হরমোনটা বের হয় হাইপোথ্যালামাস থেকে, নিউরনের মাধ্যমে বের হয়, এই জন্য আমরা এটাকে বলি নিউরোসিক্রেশন। নিউরোসিক্রেশনের মাধ্যমে এটা পশ্চাৎ পিটুইটারিতে চলে আসে, কারণ ব্রেনের মধ্যে তো নিউরন থেকে নিউরনে কানেকশন, তো এই জন্য বলা হয় নিউরোসিক্রেশনের মাধ্যমে এটা পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়, এরপরে নেফ্রনে চলে, ওখান থেকে আর অবশ্যই নেফ্রনে আসবে, নেফ্রনে কালেক্টিং টিউবুলে কাজ করবে, টিউবুলে কী করবে, পানি ভেদ্যতা বাড়িয়ে দেবে, বেশি বেশি পানি অ্যাবজর্ব হবে, ফলে পানি পুনঃশোষণ বাড়ছে, বাড়লে রক্তের আয়তন বাড়বে, রক্তের পানি বেড়ে গেছে, সো আলটিমেটলি রক্তচাপ বেড়ে যাবে। আর যেহেতু সে পানি শোষণ করে ফেলছে, সব মূত্রের পরিমাণ তো কমে গেল এবং মূত্রটা কেমন হবে, ঘন হবে। ওকে, ঠিক আছে, এইটাই হচ্ছে এডিএইচ। আশা করি সবাই ইনশাল্লাহ পারবা, এডিএইচ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর অ্যালডোস্টেরনটা আমরা পড়ে রাখবো, কারণ খুবই ছোটো জায়গা, খুবই ছোটো, পড়াটা খুব কঠিন কিছু নয়, যেটা পড়ে রাখবো। বাট অ্যালডোস্টেরনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে আসে, কোনটা আসে বলে দিচ্ছি, খেয়াল করো। নেক্সট আমরা এখন পড়বো অ্যালডোস্টেরন। ভাই মজার বিষয় হচ্ছে অ্যালডোস্টেরনের মেইন ফাংশন হচ্ছে বডিতে সোডিয়ামের মাত্রা কন্ট্রোল করা। সো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এর আগে মেডিকেল একবার আসছিল, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে, উত্তর হচ্ছে অ্যালডোস্টেরন। আচ্ছা, তোমরা যারা অফলাইনের আছো, কুমিল্লার অফলাইনে ভাইয়া আসলে ব্যাচ শুরু করেছি, কুমিল্লাতে অফলাইন ব্যাচ ক্লাস 9, ক্লাস 10, এইচএসসি ফার্স্ট ইয়ার, এইচএসসি সেকেন্ড ইয়ার এবং 26 ব্যাচের বর্তমানে প্রি মেডিকেল ব্যাচ ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সো অফলাইনে আমি কুমিল্লায় পড়ানো শুরু করেছি রিসেন্টলি, তোমরা অনেকেই জানো না, তোমাদের অনেক স্টুডেন্ট আমার হয়তো বা অফলাইনে আমি কোনো কোনো কী বলে বিজ্ঞাপন দিই নেই, এই জন্য হয়তো বা জানো না, ইনশাল্লাহ পেয়ে যাবে সামনে। তো অফলাইনের এই ক্লাস 9, ক্লাস 10, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, বা তোমার পরিচিত যদি কোনো ছোটো ভাই বোন থাকে, পরিচিত মানুষ থাকে যারা বায়োলজি ইনশাল্লাহ ভালো মতো পড়তে চায়, এবং একই সাথে 26 ব্যাচের প্রি মেডিকেল ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাস ইনশাল্লাহ ক্লাস হবে এবং মান্থলি পেমেন্টেই হবে। এটা ইনশাল্লাহ অফলাইনে শুরু করতেছি দুইটা জায়গায়, একটা হচ্ছে মহিলা কলেজ রোডের সামনে, যেটা অলরেডি পড়াই, তোমরা 26 ব্যাচের অনেকে এখানে পড়ো, আর একটা জিলা স্কুলের সামনে মিম টিচিং সেন্টার দোতলায়। এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের ইনশাল্লাহ আমার ব্যাচগুলো, অফলাইন ব্যাচগুলো চালু হচ্ছে। সো এবং ভর্তির জন্য যোগাযোগ দিয়ে দিছি, যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা একটু ডিটেলসে লিখে, অথবা কল করার জন্য যে নাম্বারটা ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব, আমাদের একজন ম্যানেজিং ডিরেক্টর একজন ভাইয়া আছেন, তিনি আসলে তোমার সাথে তুমি ভাইয়ের সাথে কথা বলে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে সব কিছু করতে পারবা। সো ডিসক্রিপশন বক্সে ওই নাম্বারটাও দেওয়া থাকবে। সো অফলাইনের যদি ফেসিলিটিস কেউ নিতে চাও, তোমাদের যদি ইনশাল্লাহ বায়োলজিতে ভালো করতে চাও, আমার বিশ্বাস কুমিল্লাতে যারা আছো, হয়তো সব জেলাতে তো পড়ানো সম্ভব না, কুমিল্লাতে ইনশাল্লাহ ভাইয়া শুরু করেছি যেহেতু, সো কুমিল্লার যারা আছো তোমরা ইনশাল্লাহ পড়তে পারো খুব ইজিলি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার টাইমিংটা হচ্ছে শুক্র শনিবার,
সো যে দুদিন হচ্ছে সকল কলেজ স্কুল বন্ধ থাকে ওই দিনগুলো মেনলি প্রেফার্ড। সো তোমরা ওই দিনগুলোতে ইজিলি ইনশাল্লাহ ব্যাচে অ্যাডজাস্ট করে তোমার যে ব্যাচে সুবিধা হয় তুমি ভর্তি হয়ে ইনশাল্লাহ ক্লাস করতে পারো, ঠিক আছে? এবং তোমাদের পরিচিত যারা আছে স্পেশালি ক্লাস 9 এবং ক্লাস 10 স্কুলের যারা পরিচিত আছে তোমাদের ছোটো ভাই বোন বা আত্মীয় স্বজন ওদের একটু রেফার করো, কারণ ওদের সাথে তো আসলে আমার এঙ্গেজমেন্ট নাই। সো ওই যে ইনশাল্লাহ তোমরা যদি রেফার করো তারা হচ্ছে ক্লাসগুলো ইনশাল্লাহ করতে পারবে। এবং আমরা বিশ্বাস যে ইনশাল্লাহ তারা বায়োলজিতে অফলাইন যদি শুরু থেকে আমার কাছে ইনশাল্লাহ পড়ে, তারা অফলাইনে বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে বায়োলজি তারা ইনশাল্লাহ মজা করে শেষ করবে ভালো মার্কস পেয়ে। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। সো আমরা আবার চলে আসি আমাদের পড়াশোনায়। ওকে, ঠিক আছে। এই স্লাইডগুলো থাকবে তোমাদের এখানে, স্লাইডের মধ্যে দেওয়া থাকবে, কোনো প্যারা নেই, তোমরা স্লাইডটা দেখে নিতে পারবা, বুঝছো? আর ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে তোমরা আরও যদি ডিটেলস জানার ইচ্ছা থাকে কোনো বিষয়ে জানতে পারবা। সো চলে আসি অ্যালডোস্টেরন। যেটা বললাম যে অ্যালডোস্টেরন কী করে, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। একটা কথা তোমাকে ভাইয়া বলছি যে সোডিয়ামের মাত্রা যখন নিয়ন্ত্রণ করে, সোডিয়ামের মাত্রাটা কীভাবে নিয়ন্ত্রিত হয়? সোডিয়াম মাত্রার সাথে তোমার একটু আগে পড়েছিলাম ভাইয়া যে যখন সোডিয়ামের কথা বলবো তখন সেখানে পানিও চলে আসবে, রাইট? পানি, এটা ভাইয়া পড়েছিলাম যে সোডিয়াম যখন শোষণ করা হয় তখন কিন্তু একই সাথে পানিও শোষণ হয়। ওকে, একই সাথে সোডিয়াম পানি একসাথে শোষণ হয়। তাহলে আমরা এখন ইনশাল্লাহ পড়বো কীভাবে আসলে এটা মেনটেন হয়। আচ্ছা, ধরো এটা জাস্ট সোডিয়াম থেকে শুরু করব। ধরো ভাইয়া যদি রক্তে সোডিয়াম কমে যায়, রক্তে যদি সোডিয়ামের মাত্রা কমে যায়, সোডিয়াম যদি কম 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 পরিমাণে থাকে তাহলে বুঝতেই পারছো রক্তে সেখানে পানিও কমে যাবে, রাইট? তোমাকে একটু দেখাইছিলাম পানিও কমে যাবে। তাহলে পানি কমে গেলে কি রক্তচাপ কমে যাবে না? রক্তে যদি সোডিয়াম কমে যায় পানিও কমে যাবে, তখন রক্তচাপ কমে যাবে। এই যে সোডিয়াম কেন্দ্র করে যে আমরা পড়াশোনা করতেছি এটাই হচ্ছে অ্যালডোস্টেরনের মেইন জিনিস। অ্যালডোস্টেরনটা কোত্থেকে বের হয় তোমরা জানো? বৃক্কের উপরে, এই যে বৃক্ক আমাদের বৃক্কের উপরে এখানে টুপির মতো একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থির উপরের অংশটা হচ্ছে কর্টেক্স। এই অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে বের হয় অ্যালডোস্টেরন হরমোন। এই যে অ্যালডোস্টেরন অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে বের হয়, ঠিক আছে? রক্তচাপ কমে গেল, এখন আমরা দেখব রক্তচাপ কমে গেলে আসলে কি হচ্ছে অবস্থা। ওকে, এটা একটু ছোটো করে লিখলাম কারণ এটা বড় করে লেখার দরকার নাই, এই যে ছোটো করে লিখছি, তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। চলো নেক্সট ভাই, রক্তচাপ কমে গেলে এখন মনে রাখবা আমাদের নেফ্রনে আশেপাশে কিছু কোষ আছে। আশেপাশে বলতে কোথায়? ধরো এই হচ্ছে তোমার এফারেন্ট ধমনিকা, এখানে হচ্ছে গ্লোমেরুলাস ছিল, আর ডিস্টাল প্যাচের নালিকাটা বুঝছো এরকম প্যাচে এইদিকে থাকে, এরকম প্যাচে থাকে, উপরে উঠে এরকম প্যাচে থাকে। এই মাঝখানে এই জায়গাতে এই এফারেন্ট ধমনিকা আর এই ডিস্টাল নালিকার মাঝখানে এখানে কিছু কোষ আছে। এই কোষগুলোর নামই হচ্ছে জেজি কোষ বা জাক্সট্রা গ্লোমেরুলার কোষ। তাহলে জাক্সট্রা গ্লোমেরুলার সেল থেকে তখন রেনিন নামক এনজাইম বের হয়, রেনিন এনজাইম বের হয়। তো যখন রক্তচাপ কমে যায় তখন জাক্সট্রা গ্লোমেরুলার কোষ থেকে কোন এনজাইম বের হয়? রেনিন এনজাইম বের হয়। ভাইয়া এই রেনিন এনজাইমের কাজ হচ্ছে সে এনজিওটেনসিনোজেনকে সক্রিয় করে এনজিওটেনসিনে পরিণত করে। তাহলে এনজিওটেনসিনোজেন, এটাকে মনে রাখবা নামের শেষে যদি জ্যান থাকে, পড়াইছিলাম এটা নিষ্ক্রিয়। ওকে, এটাকে সে সক্রিয় করে, সক্রিয় করলে তার নাম কি হবে? এনজিওটেনসিন। সক্রিয় করলে তার নাম কি হবে? সক্রিয় করলে তার নাম হবে এনজিওটেনসিন, এনজিওটেনসিন। ওকে, আচ্ছা, এই এনজিওটেনসিনের প্রভাবে মূলত অ্যাড্রেনাল গ্রন্থি যেটা বৃক্কের উপরে আছে, যে বৃক্কের উপরে এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, টুপির মতো গ্রন্থিটা নাম কি? অ্যাড্রেনাল গ্রন্থি। এই এনজিওটেনসিনের প্রভাবে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে খরিত হবে অ্যালডোস্টেরন। কি খরিত হবে? অ্যালডোস্টেরন। ভাইয়া এই অ্যালডোস্টেরনটা কোথায় কাজ করে? এই অ্যালডোস্টেরনটা কাজ করে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, দূরবর্তী পেচরনালিকায়। কি করে সেখানে সে বেশি পরিমাণে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সোডিয়াম বেশি শোষণ করে, সোডিয়াম শোষণ বাড়িয়ে দেয়, সোডিয়াম বেশি শোষণ করে। তোমরা জানো সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে, এই পাম্পটার অ্যাক্টিভেশনের মাধ্যমে সোডিয়াম বেশি শোষণ করে। খুবই সিম্পল, সোডিয়াম কমে গেছে সোডিয়াম শোষণ করবে, খুবই সিম্পল কথাবার্তা। এখন খেয়াল করো, যদি সোডিয়াম কমে যায় তাহলে সোডিয়াম শোষণ তোমার করাটাই হচ্ছে মূল কাজ। সোডিয়াম শোষণ করার পরে এখন বুঝতে পারতেছো এই যে সোডিয়াম যখন ঢুকবে, সোডিয়ামের সাথে কে ঢুকবে? পানি ঢুকবে। এই যে অভিস্রবণিক চাপটা ব্যালেন্স করার জন্য দ্রবক ঢুকছে, সাথে কে ঢুকবে? দ্রাবক ঢুকবে। তাহলে বেশি পরিমাণে পানিও
শোষণ হবে, পানি শোষণও বাড়বে। তো পানি শোষণ যদি বাড়ে, রক্তের আয়তন বাড়বে, আলটিমেটলি রক্তচাপ বেড়ে যাবে। এই যে ভাইয়া দেখছো, এটাই হচ্ছে অ্যালডোস্টেরনের ভূমিকা। তাহলে আমি তোমাকে একদম সিম্পল ওয়েতে ইনশাল্লাহ দেখাই দিছি। তাহলে জাক্সটা গ্লোমেরুলার সেল, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসে। তাহলে এই যে এই জায়গায়, হ্যাঁ, গ্লোমেরুলার সেল নিকটবর্তী, জাক্সটা মানে কাছাকাছি, গ্লোমেরুলার সেল কাছাকাছি। এই জাক্সটা গ্লোমেরুলার সেল, এখান থেকে বের হয় রেনিন এনজাইম। ওকে ভাইয়া, ঠিক আছে। এই রেনিন এনজাইমের প্রভাবে কি, রেনিন এনজাইমের কাজটা কি, সে মূলত এনজিওটেনসিনোজেনকে সক্রিয় করে। কোনো কিছুর নামে লাস্টে যদি জেন থাকে, ভাই পড়াইছিলাম, জেন মানে নিষ্ক্রিয়, সক্রিয় করা মানে কি, জেনটাকে বাদ দেওয়া, তখন কী হবে, এনজিওটেনসিন। এনজিওটেনসিনের কাজ কি, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে সে উদ্দীপিত করে। উদ্দীপিত করলে এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে বের হবে অ্যালডোস্টেরন নামক হরমোন। এই হরমোনটা কাজ করে দূরবর্তী প্যাচারোনালিকায়, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, দূরবর্তী প্যাচারোনালিকায়। দূরবর্তী প্যাচারোনালিকা কী করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভেশনের মাধ্যমে বেশি বেশি পরিমাণে সোডিয়াম শোষণ করে। সোডিয়াম যখন শোষণ করবে, সোডিয়ামের সাথে পানি শোষণ হবে, এবং পানি শোষণ হলে অটোমেটিক রক্তে পানির পরিমাণ বেড়ে গেল, রক্তচাপ আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। তো এই যে একটা সুন্দর ফ্লোচার্টের মাধ্যমে আশা করি তোমার হরমোনের ভূমিকা, অ্যালডোস্টেরনের ভূমিকা আলহামদুলিল্লাহ পড়া শেষ। তাহলে খেয়াল করো তো আমরা কী কী জিনিস পড়েছি, আমাদের খুব বেশি বাকি নাই। আমরা নেফ্রনের গঠন পড়ে ফেলেছি, বৃক্ক আলহামদুলিল্লাহ শেষ, অসমোরেগুলেশন শেষ, হরমোনের ভূমিকা শেষ, মূত্র তৈরির কৌশল শেষ, গ্লোমেরুলাস শেষ। লাস্ট দুটো টপিক আছে বৃক্ক বিকল এবং ডায়ালাইসিস। খেয়াল করে দেখো, আমরা বৃক্ক যদি বিকল আমি পড়াবো, ডায়ালাইসিসটা আগে পড়াই না, ডায়ালাইসিস থেকে পড়া খুবই কম। এর মাঝে বলে রাখি, আমাদের মেডিকেল প্রত্যাশী যারা আছো, যারা ইনশাল্লাহ ভবিষ্যতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমাদের মেডিকেল কোর্সের নাম হচ্ছে টার্গেট ডিএমসি 6.0। ফার্স্ট টাইমারদের জন্য 6.0 26 ব্যাচের জন্য, সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য 6.0 S। ওকে, আমরা ব্যালেন্স করে রাখি এবং নামটা তোমরা মিল পাবা, ব্যাচের সাথে মিল পাবা। 26-এর জন্য 6.0, আমরা 6 নম্বর বছরে আছি। তো এই মেডিকেল ব্যাচের সুবিধা হচ্ছে তোমরা ইনশাল্লাহ সামনে প্রি মেডিকেল এবং মেডিকেল একই সাথে একটা কোর্সে পাচ্ছ। অর্থাৎ তুমি যদি প্রি মেডিকেলে এখন ভর্তি হও, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাস তো ইনশাল্লাহ ক্লাস পাবাই। ওকে, এর পাশাপাশি তোমরা মেইন কোর্স যেটা আমাদের এইচএসসির পরবর্তী মেইন কোর্সের অ্যাক্সেসটাও ফ্রি পাবা। অর্থাৎ তুমি 2টা কোর্সই পাচ্ছ একসাথেই। এবং এই কোর্সের ফি কিন্তু আহামরি না, বুঝছো, বাকি সব জায়গার তুলনায় আমরা অনেক কমের মধ্যে রেখেছি। পুরোটাই ডিএমসিএন প্যানেল, আমি মেনলি তত্ত্বাবধানে আছি, হৃদয় আছে, সাথে আমাদের ডিএমসির এক্সপার্ট টিচার প্যানেল সবাই, বুঝছো, বাংলাদেশে ফার্স্ট হয়েছিল ডেন্টালের তানিম, সে আছে। সব কিছু মিলিয়ে উই হ্যাভ এ ভেরি গুড টিচার প্যানেল। এবং আলহামদুলিল্লাহ আমরা তোমাদেরকে এই একটা কোর্সেই সকল সাবজেক্ট, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ, পুরো 100 নম্বরের মেডিকেল প্রিপারেশন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে নেবো। সো প্রি মেডিকেল স্পেশালি তোমরা 3 মাস ক্লাস পাচ্ছই সামনে। সেই 3টা মাস তোমরা যদি পড়ো ভালো করে, দেখবে তোমাদের এইচএসসির এমসিকিউ ভালো হচ্ছে, আর তোমরা ইনশাল্লাহ ভবিষ্যতে মেডিকেল ব্যাচ তো পুরোপুরি ফ্রিতে পাচ্ছই। একই সাথে গিফট হিসেবে তোমরা আরও কিছু 5টা বই পাচ্ছ, বায়োলজি প্র্যাকটিস বুক, কেমিস্ট্রি প্র্যাকটিস বুক, ফিজিক্সের প্র্যাকটিস বুক, এক্সট্রা বুস্টার। এক্সট্রা বুস্টারটা কী জিনিস, আমরা দেখা গেছে যে অনেক এক্সট্রা রাইটারের তথ্য পড়া লাগে, তোমরা দেখবে সিনিয়র যারা আছে পরামর্শগুলো বুঝতে পারবে, মেন বইয়ের পাশাপাশি আরও এক্সট্রা রাইটারের তথ্যগুলো পড়া লাগে, ওগুলো পড়তে গিয়ে সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই জন্য আমরা কী করেছি, একদম সুন্দর করে গুছিয়ে এক্সট্রা তথ্যগুলোকে একসাথে অল্প অল্প করে সামারাইজ করে, যেগুলো লাগবেই মাস্ট, এগুলোকে একটা বইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু একটা বইয়ের মধ্যে। তুমি যখন যে অধ্যায়টা পড়বা, ওই অধ্যায় এক্সট্রা বুস্টার বইটা, ওই অধ্যায় টপিকটা খুললেই দেখবা খুব অল্প কিছু জায়গা আছে যেটা তোমার এক্সট্রা করে পড়তে হবে, তুমি ওইটা মিলিয়ে পড়ে ফেললে দেখবা তোমার খুব ইজিলি পড়াটা হয়ে যাচ্ছে। সেটা খুবই ভালো একটা বই, খুবই দারুণ একটা বই। প্র্যাকটিসের জন্য এই বইগুলোতে খুব লিমিটেড কোশ্চেন, এমন না যে কয়েক হাজার কোশ্চেন দিয়ে তোমাকে অবস্থা খারাপ করে ফেলছি, এমন না। মানে তুমি একটা অধ্যায় পড়ার পরে যে মেইন প্রশ্নগুলো প্র্যাকটিস না করলেই না, এগুলো ইনশাল্লাহ তুমি এখান থেকে খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবা। তো একটা পরীক্ষা দেওয়ার মতো হয়ে যাবে বাসায়। নেক্সট হচ্ছে মেডিকেল কোশ্চেন ব্যাংক। অবশ্যই কোশ্চেন ব্যাংক ছাড়া তো আর প্রস্তুতি নেওয়াটা একদমই অযৌক্তিক। মনে রাখবা, আমাদের সময়েও আমরা যখন কোশ্চেন ব্যাংক পেতাম, আমরা খুব ভালো লাগতো যে কোশ্চেন ব্যাংক খুলে কোশ্চেনগুলো দেখতাম, আচ্ছা এই ধরনের প্রশ্ন আসে, এগুলো পারলে তো মনে ইনশাল্লাহ হয়ে যাবে, এরকম একটা আত্মবিশ্বাস কাজ করে। ওকে, সো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বইটা খুবই জরুরি। তাহলে 5টা বই অ্যাকচুয়ালি তোমরা গিফট আকারে পাচ্ছ। মেইন কোর্স তো অ্যাক্সেস তো পাচ্ছই পরবর্তীতে, এইচএসসি পরবর্তী সময়। সো তোমরা অবশ্যই ইনশাল্লাহ ভর্তি হয়ে মেডিকেলের প্রিপারেশন শুরু করো, কাউকে বলার দরকার নেই, কিছু করার দরকার নাই। তোমরা সরাসরি আমার কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে গিয়ে ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক থেকে গিয়ে সরাসরি তুমি কোর্সে এনরোল করে ফেলতে পারবা। ওখানে এনরোল করার পরে ওয়েবসাইটে বিগত বছর আর্কাইভ ক্লাসগুলো পাচ্ছ, সব কিছু পাচ্ছ। এরপর হচ্ছে তোমার ওখানে ফেসবুক গ্রুপে লিঙ্ক আছে, গ্রুপে ঢোকার পরে তুমি দেখবে বাকি সব কিছু আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে টেলিগ্রাম গ্রুপ আছে, সব কিছু, র্যাপিড ফায়ার বলো, মানে ইচ অ্যান্ড এভরিথিং মেডিকেলের জন্য যা যা লাগে সব কিছু আছে এই কোর্সে। ওকে, সো এবং পুরোটাই ডিএমসিএন প্যানেল, জাস্ট ঢাকা মেডিকেলের আমরা এক্সপার্ট প্যানেল যারা আসলে অনেক বছর ধরে পড়িয়ে আসছি, তারাই আসলে এই কোর্সটাতে আছি। সো ইনশাল্লাহ টার্গেট ডিএমসি 6.0 এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই বছরও অনেক ডিএমসিএন তৈরি করবো ইনশাল্লাহ, অনেক মেডিকেলিয়ান, মানে অনেক মেডিকেলের বিভিন্ন মেডিকেলের স্টুডেন্টদেরকে তৈরি করবো ইনশাল্লাহ। তোমরা সবাই ডাক্তার হও, এই স্বপ্ন পূরণে আমরা সর্বোচ্চ পরিমাণ
ডেডিকেশন দিয়ে এই বছর প্রস্তুত আছি ইনশাল্লাহ। ওকে, সো তোমরা সবাই টার্গেট ডিএমসি 6.0-তে এডমিট হয়ে যাবা যারা যারা মেডিকেল টার্গেট করে ইনশাল্লাহ আগাচ্ছ। ওকে, আর যদি এর বেশি জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই বন্দি পাঠশালার হেল্পলাইনে কল করবে, তাহলে তুমি আরেকটু জানতে পারবে। ঠিক আছে, ওকে, আমরা আবার ক্লাসে ফিরে আসি। নর্মালি যখন বৃক্ক কাজ করে না, স্পেশালি ধরো হচ্ছে যখন বৃক্কটা একদমই কাজ করে না, তখনই আসলে ডায়ালিসিস করতে হয়, এবং ডায়ালিসিসের মাধ্যমে মোটামুটি তার তখন দুইটা বৃক্কই যদি অকেজ হয়ে পড়ে তখন ডায়ালিসিস করাটা নেসেসিটি, একদম মাস্ট। হ্যাঁ, ডায়ালিসিসের মাধ্যমে মূলত বর্জ্য পদার্থগুলো অপসারণ করা হয়। আচ্ছা, এখন কী করা হয় জানো, ডায়ালিসিসের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে বৃক্ক যেহেতু কাজ করে না, তো বৃক্কের মতো একটা জিনিস, একটা যন্ত্র ইউজ করা হয়। ডায়ালিসিস দুই রকমের, একটা হিমোডায়ালিসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেরিটোনিয়ালটা হচ্ছে মানে একটু ফ্রিকোয়েন্টলি ইউজ করা যায়। পেরিটোনিয়াম যেটা আছে আমাদের, পেরিটোনিয়াম এটাই একটা অর্ধভেদ্য ঝিল্লির মতো কাজ করে, এটার মাধ্যমে বর্জ্যগুলো অপসারণ করে, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে হিমোডায়ালিসিস, বাংলাদেশে এটা একটু কমনলি ইউজ করা হয়, এটাই পরীক্ষাও সৃজনশীলে আসে। হিমোডায়ালিসিস এটা আমরা একটু দেখবো, খেয়াল করে দেখো, খুবই সিম্পল। প্রথম কথা, যেহেতু বৃক্ক কাজ করে না, তাই না, বৃক্ক কাজ করছে না, তাহলে বৃক্কের মতো একটা যন্ত্র এখানে ইউজ করা হয় যেটা বৃক্কের মতো কাজ করবে। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে ধরো একটা মানুষের হাত, সাপোজ এটা মানুষের হাত, আরে হাত আঁকা তো ভুলে গেছি, ধরো এটা হচ্ছে মানুষের হাত। হ্যাঁ, ধরো মানুষের, আরে ভুলে গেছি হাত আঁকা, বুঝছো, ধরো মানুষের হাত। হ্যাঁ, তাহলে এই হাতের ধরো এদিক থেকে, এই ধমনী থেকে, বুঝছো, এখানে ক্যাথেটার ঢুকানো হয়, ক্যাথেটার ঢুকায় ধমনী থেকে রক্ত নেওয়া হয়, রক্ত নিয়ে একটা পাম্পের মাধ্যমে, বুঝছো, একটা পাম্পের মাধ্যমে একটা মেশিনে ঢুকাই দেওয়া হয় রক্তটা। এই ধরো এটা হচ্ছে ডায়ালিসিস মেশিন। এই মেশিনের মধ্যে এরকম এই যে অর্ধবেদ্য ঝিল্লির ডায়ালিসিস মেশিন থাকে, এই যে মেশিন, এই যে এগুলো হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লি। হ্যাঁ, অর্ধবেদ্য ঝিল্লি দিয়ে তৈরি হয়েছে এমন কিছু মেশিন। আচ্ছা, একদম হঠাৎ করে খেয়াল করলাম যে আমার ভিডিওটা কেটে গিয়েছিল, তো আমি এই জন্য এই জায়গাটা আবার রেকর্ড করে নিচ্ছি যেন তোমাদের ইনশাল্লাহ কাজে লাগে। খেয়াল করে দেখো, তো এটা হচ্ছে আমি ছবিটা আসলে অলরেডি বুঝিয়ে ফেলেছিলাম, তো ওই জন্য এঁকে ফেলেছি, এখান থেকে আমি বুঝাচ্ছি। দেখো, হিমোডায়ালিসিস। সো ফার্স্টে তুমি ধমনী থেকে একটা ক্যাথেটার দিয়ে তুমি টিউব দিয়ে রক্ত নিলা, এটা টিউব দিয়ে রক্ত নিছো। এটা কিন্তু এমন না যে তুমি ধমনী দিয়ে কানেকশন করছো, এমন না, ধমনী থেকে রক্ত নিয়ে তুমি একটা মেশিনে দিয়েছো, এটা হচ্ছে সেই ডায়ালিসিস মেশিন বা ডায়ালাইজার, এটার ভিতরে ইউজ করা হয়েছে। এইটার ভিতরে এই যে এটা হচ্ছে ডায়ালাইজার, এবং এটার মধ্যে হচ্ছে অর্ধভেদ্য ঝিল্লি হওয়ার কারণে ঠিক বৃক্কের মতো সেম, বৃক্ক যেরকম এই যে গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে অনেক কিছু ছেঁকে পড়ে, ঠিক এটা দিয়েও পানি বা বাকি ছোটো ছোটো অণুগুলো এখানে ব্যাপন হয়, কিন্তু ওই যে প্রোটিন এবং রক্তকণিকা এগুলো কিন্তু ছেঁকে বের হবে না। ওকে, আচ্ছা, সো ফাইন। এরপর হচ্ছে দেখো, আরেকটা টিউবের মাধ্যমে, এটা টিউব দিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে, তারপর হচ্ছে আরেকটা টিউব দিয়ে শিরার মধ্যে পরিশ্রুত বা ওই যে পিউরিফাইড যেই ব্লাডটা আছে, এটা শিরার মাধ্যমে তার আরেকটা টিউবের মাধ্যমে শিরাতে প্রবেশ করে দেওয়া হয়। এই হচ্ছে হিমোডায়ালিসিস। তাহলে ধমনী থেকে রক্ত নেওয়া হয়, নিয়ে শিরার মধ্য দিয়ে এটা হচ্ছে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ওকে, তাহলে ধমনী থেকে নিয়ে শিরার মধ্য দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মোটামুটি হিমোডায়ালিসিসের একটা মেইন থিং। এখন দেখো, এই যে টিউব দিয়ে এখানে তুমি ভিতরে আনতেছো, টিউব দিয়ে নিচ্ছ, রক্ত তো জমাট বেঁধে যাওয়ার কথা, কিন্তু জমাট বাঁধে না, কারণ হচ্ছে এখানে হ্যাপারিন দেওয়া হয়। তোমরা জানো হ্যাপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। ওকে, সো ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাপারিন দেওয়া হয়, হ্যাপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। খেয়াল করে দেখো, নেক্সট, এই যে এটাকে তো ব্যালেন্স করার জন্য অবশ্যই এখানে ডায়ালাইসেট ইউজ করা হয়। ডায়ালাইসেট মানে কি, এই যে একটা এমন একটা পদার্থ রেডি করা হয় যেটার মধ্য দিয়ে তুমি হচ্ছে এই মেকানিজমটা করবা, মানে বর্জ্য পদার্থগুলো গ্রহণ করবে, ভালো উপাদান দিয়ে দিবে এই পদার্থটা। ওকে, যার মাধ্যমে এই ডায়ালাইসিসটা চালনা করা হয়। তাহলে এই যে বিশুদ্ধ ডায়ালাইসিসটা ধরো যাচ্ছে, গিয়ে ধরো পিউরিফাই কাজটা করে বর্জ্যগুলো নিয়ে এখানে আবার চলে আসতেছে। এখন দেখো, এই ডায়ালাইসিসের মধ্যে আসলে কী কী উপাদান থাকে, খুবই ইম্পর্ট্যান্ট। ডায়ালিসিস করার জন্য যে পদার্থটা ইউজ করা হয়, হ্যাপারিন তো থাকবে যেন রক্ত জমাট না বাঁধে, বাট বেসিক্যালি সঠিক পিএইচ মেনটেন করা হয়, বাফারিং ক্ষমতা বজায় রাখা হয়, রক্তের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। এখানে পর্যাপ্ত পুষ্টি থাকবে, গ্লুকোজ থাকবে, বিভিন্ন আয়নের ব্যালেন্স থাকবে। ওকে, আয়নিক ভারসাম্য, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এই আয়নগুলো সব একদম ব্যালেন্সড কন্ডিশন অবস্থায় থাকে। ওকে, সো এরা বর্জ্য পদার্থগুলোকে রিসিভ করবে আর ভালো পদার্থগুলোকে রক্তে দিয়ে দিবে, অনেকটা বৃক্কের কাজটা করবে। সো বৃক্কের মতো করে এটা পিউরিফাই হচ্ছে। এই হচ্ছে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগে প্রতিবার। এই হচ্ছে হিমোডায়ালাইসিস। ওকে, আচ্ছা, হিমোডায়ালাইসিস পড়া হয়ে থাকলে আমরা এখন ইনশাল্লাহ পড়বো বৃক্ক বিকলের খুবই ইম্পর্টেন্ট তাৎক্ষণিক বিকল, আমরা এটা পড়বো, এটা পর্যন্ত পরীক্ষা আসে।
তাৎক্ষণিক বিকলটা আমরা মূলত একদম তোমার বই থেকে ইনশাল্লাহ পড়বো। খেয়াল করে দেখো, আমি তোমাদের জন্য এটা কাট করে নিয়ে আসছি। তাৎক্ষণিক বিকল, এই যে তাৎক্ষণিক বিকল, এই হচ্ছে তাৎক্ষণিক বিকল। খেয়াল করে দেখো, ইউজুয়ালি বলা হয়ে থাকে যে 48 ঘন্টার মধ্যে, আগে বই এমন ছিল 48 আওয়ার্সের মধ্যে যদি বৃক্ক বিকল হয় তাহলে আমরা তাৎক্ষণিক বিকল বলি। হ্যাঁ, এটা ইংলিশটা মনে রাখবা, অ্যাকিউট রেনাল ফেলিয়ার, বা আমরা একেআইও বলি, অ্যাকিউট কিডনি ইনজুরিও বলি। তো তাৎক্ষণিক বৃক্ক বিকল যেটা হয়, এটা বইয়ে লেখা আছে কয়েক ঘন্টা বা কয়েকদিন, এটা 48 ঘন্টার মধ্যে হইলে আমরা ধরে নিতাম। এই 48 আওয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যালু এমসিকিউর জন্য। ওকে, যেমন বৃক্ক যদি কারো ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, ওটাও 48 আওয়ার্সের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। তো তাৎক্ষণিক বিকলে দেখা খুবই ইম্পর্টেন্ট, দেখবা 70% ক্ষেত্রে দেখা যায় বৃক্ক বিকলের জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস এবং হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ। দেখবা তোমার যে উদ্দীপক দেওয়া আছে ওখানে একদম ডায়াবেটিস বা হাই প্রেশার কোনো না কোনো একটা টপিক বলা আছেই, ওই ব্যক্তি ওই রোগে আক্রান্ত, দেখবা কমনলি বুঝে যাবা তুমি বৃক্ক বিকল। হ্যাঁ, ডায়াবেটিস এবং হাই প্রেশারের ক্ষেত্রে এই বৃক্ক বিকলের সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তাৎক্ষণিক বিকলের কারণ কি। প্রথম কথা, বৃক্কে যদি রক্ত প্রবাহ হ্রাস হয়, ধরো বৃক্কে পর্যাপ্ত রক্ত যাচ্ছে না, ফ্লো নাই, রক্ত ঠিকমতো যাচ্ছে না। রক্ত যদি ঠিকমতো না যায় তাহলে বৃক্ক পরিশ্রুত করবে কেমনে? বৃক্ক কাজ করতে পারবে ঠিকমতো? পারবে না, সিম্পল। এখন রক্ত চিন্তা করলে অ্যান্সার পাবা, রক্ত কী কারণে না যেতে পারে। ধরো কোনো কারণে মানুষের ডায়রিয়া হয়েছে, প্রচণ্ড ডায়রিয়া, প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে, রক্তের পরিমাণ কমে যাচ্ছে, রক্ত যাবে না। বা ধরো কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার কারণে প্রচুর পরিমাণ রক্ত বের হয়ে গেল, বা অপারেশনের কারণে রক্ত বের হয়ে গেল, তাহলে রক্ত যদি বের হয়ে যায় রক্তের পরিমাণ কমে যাবে, রক্ত যাবে না। নেক্সট ধরো যদি এমন হয় সে ধরো কোনো কারণে তার পুড়ে গেছে, হ্যাঁ পুড়ে গেছে কোনো শরীরের অংশ, তাহলে ওই অংশটা তো রক্ত সাপ্লাই পাচ্ছে না, স্বাভাবিক রক্তনালী পুরো টরে যাবে, ঠিকমতো রক্ত সাপ্লাই হবে না। এবার ধরো হচ্ছে যদি ধরো মারাত্মকভাবে কোনো রকমের যে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়, তাহলেও দেখা যাবে অ্যালার্জিক মানে ইনফ্লামেশনের কারণে রক্তনালী সংকুচিত হয়ে গেছে, ব্লাড ফ্লো ঠিকমতো হচ্ছে না। অথবা কারো যে হার্ট অ্যাটাক করে, হার্ট ফেলিয়ার হয়, তাহলে তো এমনি হার্ট থেকেই ঠিকমতো বেরোবে না। সো এই যে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, এগুলো বা সে যে শকে চলে যায়, শক মানে কি, ধরো একদম অজ্ঞান হয়ে গেছে, প্রেশার একদম মানে একদম লো হয়ে গেছে, সে মৃতপ্রায় অবস্থা, ওই ক্ষেত্রে তার কিডনিতে ঠিকমতো ব্লাড ফ্লো হবে না। এই যে ব্লাড যদি ঠিকমতো কিডনিতে না পৌঁছায় তাহলে কিডনি তো ঠিকমতো কাজ করবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, বৃক্কে রক্ত প্রবাহ হ্রাস পাওয়া। ওকে, সেকেন্ড পয়েন্ট, যদি বৃক্ক নিজে ক্ষতিগ্রস্ত হয়, কীরকম? ধরো তুমি অনেক ওষুধ আছে যেগুলো বৃক্কের জন্য ক্ষতিকারক, হ্যাঁ বৃক্কের জন্য খুবই বাজে। আমরা এই ওষুধগুলো মেনলি বলি যে ব্যথার যে ওষুধগুলো আছে, ব্যথানাশক, এগুলো কিন্তু ম্যাক্সিমাম বৃক্ককে ড্যামেজ করে, এই জন্য এগুলো যত কম খাওয়া যায় তত ভালো। এই যে ব্যথানাশক ওষুধগুলো আছে এরা কিন্তু বৃক্কের মধ্যে এরা দেখা গেছে তুমি এগুলো কিন্তু বৃক্কের মধ্যে দীর্ঘস্থায়ী একটা ক্ষতির কারণ হয়, তারা বৃক্কের অনেক সেল ডেথ করে, সেলগুলো নষ্ট করে। তো ধরো আমরা অনেক সময় দেখা গেছে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাই, বা বিভিন্ন লিভারের সমস্যায় বা যক্ষায়, ম্যালেরিয়া ওষুধ, ওষুধগুলো সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃক্কের জন্য ক্ষতিকর হয়ে থাকতে পারে। সেই জন্য এগুলো কিন্তু অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বৃক্ককে ড্যামেজ করে, এই জন্য এগুলো থেকে সাবধানে মানে হিসেব করে কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। এরপরে ধরো যদি বৃক্কের মধ্যেই কোনো একটা ইনফ্লামেশন হয়, কোনো একটা জীবাণু সংক্রমণ হয়, বৃক্কের মধ্যে পাইলোনেফ্রাইটিস হয়, সো বৃক্কের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তো বৃক্ক অবশ্যই ক্ষতিগ্রস্ত। অথবা বৃক্কের মধ্যে যে রক্তনালী আছে যেটা বৃক্কের বিভিন্ন অংশকে সাপ্লাই করে, বৃক্কের ভিতরে আছে, এর মধ্যে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই বৃক্কের ভিতরেই বৃক্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত বৃক্ক। ওকে, আচ্ছা নেক্সট দেখো, যদি এমন হয় যে বৃক্ক ওকে আছে, বৃক্ক মূত্র তৈরি করতো ঠিক আছে, বাট মূত্রটা বের হতে পারছে না, ওই মূত্র বের হওয়ার জায়গায় সমস্যা, তাহলে এই যে মূত্র নিঃসরণে বাধাগ্রস্ততা, মূত্র বের হইতে পারতেছে না। এবার চিন্তা করো মূত্র কোন কারণে বের হইতে পারে না। ধরো কোনো কারণে মূত্রনালীতে পাথর থাকলে আর ঠিক মতো মূত্র যাবে, সামনে যাবে, তা গিয়ে মূত্র উল্টা দিকে পিছনের দিকে এসে তোমার কিডনির মধ্যে জমা হয়ে মূত্রটা হচ্ছে পুরো কিডনিটা, বুঝতে পারছো, কিডনির মধ্যে ব্যাকফ্লো হয়, কিডনির মধ্যে পানি মানে মূত্র ভরে গেছে, তো কিডনি তো আর কাজ করবে না। আবার ধরো কোনো কারণে ছেলেদের, তোমরা জানো একটা গ্রন্থি আছে প্রোস্টেট, এই প্রোস্টেট গ্রন্থিটা ছেলেদের মূত্রনালীর উপরের দিকে মোটামুটি কাভার পিছনের দিকে আছে। যদি কোনো কারণে প্রোস্টেটটা বড় হয়ে যায়, বয়সের সাথে সাথে বড় হয়, তখন দেখা যায় নালীতে চাপ পড়ে, ওই নালীতে চাপ পড়লে ও নালী দিয়ে তো আর ঠিক মতো মূত্র যাবে না, সিম্পল। সো এগুলো হচ্ছে দেখো, যদি মূত্রনালীতে পাথর হয়, পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যায়, অথবা যে কোনো ক্যান্সার, মূত্রনালীতে ক্যান্সার অথবা আশেপাশে কোথাও ক্যান্সার, ক্যান্সার মানে কি, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে টিউমার হয়, অনেকগুলো কোষপিণ্ড হয়ে ক্যান্সার হয়। সো অনেকগুলো টিউমার চিন্তা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। টিউমার কী করবে, নালীটাকে চাপ দিয়ে নালীটা বন্ধ করে দিবে, বা নালীটার মধ্যে মূত্রটাকে ফ্লো হইতে দিবে না, খুবই সিম্পল। সো তখন আল্লাহ মাফ করুক, তখন এই মূত্র নিঃসরণে বাধাগ্রস্ত হবে, তার বৃক্ক বিকল হয়ে যাবে। তো লক্ষণ কী কী আছে খেয়াল করে দেখো, এই লক্ষণগুলো দেখলে মনে হবে তুমি পারো, কিন্তু পরীক্ষা হলে অ্যান্সার করতে যদি ভালো করে না পড়ে যাও অ্যান্সার করতে পারবে না, এটা আসে। দেখো প্রথম কথা হচ্ছে যদি বৃক্ক বিকল হয়ে যায়, কিডনি ইঞ্জুরি, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা অ্যাকিউট কিডনি রেনাল ফেলিয়ার,
তাহলে মূত্র তৈরি হবেই না, বা হলেও একদমই কম, এটাকে আমরা অ্যানিউরিয়া বলি, হ্যাঁ, একদমই কম পরিমাণে হবে। নেক্সট হচ্ছে এই খুবই কম পরিমাণে মূত্র হবে, হ্যাঁ। নেক্সট হচ্ছে রক্তে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো জমবে এবং এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এগুলো ব্রেনে চলে যায়, বিভিন্ন ধরনের আমরা দেখা যাবে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে বিষক্রিয়াগুলোর কারণে বিভিন্ন রকমের সমস্যা পুরো বডিতে দেখা যাবে। নেক্সট দেখো, রক্তের তরলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে রক্ত মানে আলটিমেটলি বৃক্ক তো পানি বের করতে পারছে না, সো বৃক্কের কাজ করতে না পারার কারণে তরলগুলো পানিগুলো বডিতে থেকে যাচ্ছে, রক্তে বেড়ে যাচ্ছে পানি, তো পানিগুলো বডির মুখে হাতে পায়ে এগুলোতে জমা শুরু করবে, বিভিন্ন জায়গায় ফুলে যাবে, তাই না? এই যে হাত পা গোড়ালি এগুলো সব ফুলে যাবে। এমনকি যদি ফুসফুসের মধ্যে পানি জমে তো স্বাভাবিক শ্বাস নিতে কষ্ট হবে, তাই না? অনেক বেশি শ্বাস নিতে হবে, কারণ পানি জমে থাকার কারণে বাতাসের এক্সচেঞ্জ তো হচ্ছে না। নেক্সট দেখো, পাঁজরে বা কোমরের দুই পাশে মানে ফ্ল্যাঙ্ক, এটা আমরা ফ্ল্যাঙ্ক বলি, পিছনে এই যে নিচের দিকে যেখানে বৃক্কের দিকে অবস্থান করে এদিকে ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা হবে এবং ক্ষুধামন্দা বমিভাব এগুলো হবে। দেখো পটাশিয়ামের মাত্রা যদি বেড়ে যায়, তোমরা জানো হৃদযন্ত্রের ক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ, অস্বাভাবিক হৃদস্পন্দন হবে, পেশির অসারতা হবে। নেক্সট যে ফসফেটের পরিমাণ বেড়ে যায়, শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি হবে, এরপর হচ্ছে তোমার যে অস্থিরতা তৈরি হবে, পেশির খিঁচুনি দেখা দিবে। এরপরে দেখো রক্তে যেহেতু পানি বেড়ে গেছে, রক্তচাপ বেড়ে যাবে, তাই না? পড়াইছি, তাহলে হাই প্রেশার হবে, উচ্চ রক্তচাপের লক্ষণ দেখা দিবে। ওকে, আচ্ছা, এবার দেখো নেক্সট, যদি কোনো কারণে বৃক্ক বিকল হয়ে যায় কী করতে হবে? প্রথম কাজ ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, বাকি কাজটা ডাক্তার করবে। আমাদের কিন্তু তখন আসলে ইনস্ট্যান্ট বাসায় করার মতো কিছু নাই, আমাদের যেটা করার সেটা হচ্ছে আসলে আমাদের এটা কিন্তু তোমার মেইন কাজ হচ্ছে এটাই, চিকিৎসকের শরণাপন্ন হওয়া। বাট আমাদের যেটা হচ্ছে যে হ্যাঁ, মানে এর আগে থেকে সতর্ক হওয়াটা হচ্ছে এখানে কিছু লাইন লেখা আছে, বাট আমাদের তেমন কাজ থাকে না, মেনলি ডিরেক্ট ডাক্তারের কাছে নিতে হবে, ডাক্তার এটা ট্রিটমেন্ট করবে। তো এটা হচ্ছে যে আমাদের নর্মালি যেটা নিয়ম, যে ডায়াবেটিস এবং হাই প্রেশারটা বাংলাদেশে কমন, সো এই ক্ষেত্রে দেখা গেছে এগুলো অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে কিডনি ভালো থাকবে। তো এগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতি বছরে চেক করতে হবে, ক্রিয়েটিনিনের মাত্রা প্রতি বছর 2 বার অন্তপক্ষে চেক করতে হবে তাদের ক্ষেত্রে। এরপর হচ্ছে তোমার প্রোটিনের পরিমাণ খাবারটাকে কন্ট্রোল করে খেতে হবে, হ্যাঁ, প্রোটিন বৃক্কের উপর একটা চাপ তৈরি করে, সো প্রোটিনের পরিমাণটাকে যতটুকু ব্যালেন্স করে খেতে হবে, বেশি খাওয়া যাবে না, মাশরুম, পনির, চকলেট এগুলোতে প্রোটিন বেশি থাকে, ওগুলো বেশি খাওয়া যাবে না, নির্দিষ্ট পরিমাণে খেতে হবে, এইসব কথাবার্তা এখানে লেখা আছে, হ্যাঁ। নিয়মিত পরিমাণে খাওয়া দাওয়া করা, ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা। ধরো তুমি ডায়রিয়া হয়েছে, তুমি ডায়রিয়া হইতেই আছে, তুমি বাথরুমে যাচ্ছ কোনো স্যালাইন খাচ্ছ না, তাহলে তো বডিতে লবণের ব্যালেন্স নষ্ট হবে, পানির ব্যালেন্স নষ্ট হবে, বৃক্ক ডিস্টার্ব হবে। সো এরকম ডায়রিয়া হইলে তুমি অবশ্যই স্যালাইন পান করতে হবে, খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে। বৃক্ক যেহেতু তোমরা জানো এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে, তোমাকে বলছিলাম এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হয় কোথায়? বৃক্কে। এটা কাজ করে অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি করে। যদি কারো বৃক্ক ডিস্টার্ব হয় তাহলে কি এরিথ্রোপয়েটিন কম তৈরি হবে, এরিথ্রোপয়েটিন যদি কম তৈরি হয় আরবিসি কম তৈরি হবে, তাহলে আমরা এটাকে বলি এনিমিয়া। কি বলি? এনিমিয়া। এই যে এই অবস্থাকে আমরা বলি এনিমিয়া, আরবিসি কম তৈরি হবে। সো তুমি দেখতেছো যে কি বৃক্ক সমস্যা, আরবিসি কম, তুমি আশা করি বুঝতে পারছো, কারণ বৃক্ক যদি সমস্যা হয় এরিথ্রোপয়েটিন কম তৈরি হবে, আরবিসি কম হবে, সো ভেরি ইজি এনিমিয়া হবে। এনিমিয়া মানে রক্ত শূন্যতা বা আরবিসি কমে যাওয়া। মূত্রের পরিমাণ কম হলে কতটুকু কম হয়, একটা হিসাব আছে, 0.5 ml পার কেজি পার আওয়ার। এটা ব্যক্তি বিশেষে চেঞ্জ হতে পারে, ওকে, ব্যক্তি বিশেষে চেঞ্জ হয়। তো ধরো তুমি এটা ওজন হিসেবে তুমি এটা মানটা তুমি গুণ করে বাই করবা, কত হয় মনে রাখবা, 0.5 ml পার কেজি পার আওয়ার। সো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর করে আমাদের শেষ হয়ে গেল আমাদের আজকের রেচনের ওয়ান শট। আশা করি তোমরা সবাই আলহামদুলিল্লাহ এটা বুঝতে পেরেছো। তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে তোমরা জাস্ট ভাইয়াকে একটা কমেন্ট করে জানাবে। আমি আলহামদুলিল্লাহ যতগুলো টপিক আছে তোমাদের লিখছিলাম সবগুলো আলহামদুলিল্লাহ মানে এই পাশে লিখছিলাম, সবগুলো আলহামদুলিল্লাহ কভার করেছি। আমি এই ক্লাসগুলো ফ্রিতেই দিচ্ছি তোমাদের জন্য, সিকিউ ওয়ান শট আলাদা, এমসিকিউ ওয়ান শট আলাদা। আশা করছি তোমরা ক্লাসগুলো করে ইনশাল্লাহ উপকৃত হচ্ছ এবং ইনশাল্লাহ তোমরা এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা এবং ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটা কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবা। এই কমেন্টটা হচ্ছে আমি দেখি, আমি কমেন্টগুলো পড়ি, কমেন্টগুলো যদি তোমাদের কেমন লেগেছে ক্লাসটা আমি দেখার চেষ্টা করি। তুমি যেখানেই থাকো না কেন তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করে যদি উপকৃত হও এটাই, তুমি যেহেতু ক্লাসগুলো ফ্রি তুমি সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। তোমাদের সবার জন্য হামিম ভাইয়ের পক্ষ থেকে ইনশাল্লাহ অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে। যদি মেডিকেল টার্গেট ইনশাল্লাহ টার্গেট ডিএমসি 6.0-তে তোমার সাথে দেখা হচ্ছে। এই কোর্সের বিষয়ে তো ভাই বলেছি, টার্গেট ডিএমসি 6.0 একটা প্রি মেডিকেলের একটা কমপ্লিট কোর্স। এই কোর্সে একবার যদি অ্যাডমিট হও ইনশাল্লাহ পরবর্তীতে এইচএসসির পরবর্তী মেডিকেল ব্যাচে ভর্তি দিতে হবে না, কোর্সটা ফ্রি পাবা এবং ইনশাল্লাহ তোমার খুবই কম প্রাইসের এই কোর্স এবং একই সাথে তোমরা ইনশাল্লাহ ঢাকা মেডিকেলের টিম, পুরো ঢাকা মেডিকেল ডিএমসির অভিজ্ঞ টিম, সাথে হচ্ছে তোমার বই গিফট পাচ্ছ 5টা আবার অফলাইনে। তো সব মিলিয়ে টার্গেট ডিএম 6.0 ইজ আ ভেরি গুড অপরচুনিটি। তোমরা সবাই ইনশাল্লাহ মেডিকেল যে টার্গেট হয়ে থাকে টার্গেট ডিএমসি 6.0-তে ইনশাল্লাহ ভরসা করে ভর্তি হতে পারো। আর দিস ওয়ান শট বুক ইজ অলওয়েজ রেডি ফর ইউ ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।